বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার স্টুডিওতে রয়েছেন আমার বাইজিনী বর্ষা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, পত্রিকা প্রকাশনার সঙ্গে যুক্ত এবং সেই সঙ্গে তিনি বিভিন্ন টেলিভিশন শোতে কথা বলছেন এবং উপস্থাপনও করেন বিভিন্ন টক শো। মোহাম্মদ শাহেদ। আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা শাফি পাপিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং আওয়ামী লীগ তো ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় খানিকটা নেমেছে। আমরা যতদূর জানি যে নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবার কাজ চলছে। নির্বাচন কমিশন তার রোডম্যাপ ঘোষণা করেছে, সংলাপ শুরু করেছে। বিএনপি সহায়ক সরকারের দাবিতে আছে এবং বিএনপি চেয়ারপারসন লন্ডন থেকে ঘুরে আসবার পরে সেই সহায়ক সরকারের একটি রূপরেখা দেবার কথা। এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সুশীল সমাজের সঙ্গে যে সংলাপ হলো, সেখানে যারা গিয়েছিলেন অনেকে যাননি, অনেকে মনে করেছেন যে এই সংলাপ কোনো কার্যকর ফলাফল দিতে পারবে না। কিন্তু যারা গিয়েছিলেন তারা নানা রকমের দাবি বা প্রত্যাশার কথা জানিয়ে এসেছেন। পার্লামেন্ট ভেঙে দিতে হবে কেউ বলেছেন সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে, কেউ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলেছেন, কেউ নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহারকে নিষিদ্ধ করবার কথা বলেছেন। এরকম নানা রকমের, কেউ না ভোটের বিধান রাখবার কথা বলেছেন। কিন্তু এই সব আলোচনার মধ্যেও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে নির্বাচনটি ভালো নির্বাচন হবে কিনা, অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা, গ্রহণযোগ্যতা পাবে কিনা এবং নির্বাচনোত্তর পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে কিনা। এরকম অনেকগুলো প্রশ্ন মানুষের মধ্যে আছে, শঙ্কা আছে। সম্ভাবনা সেই অর্থে তেমন কিছু এখন পর্যন্ত আলোচনার মধ্যে নিয়ে আসবার সুযোগ নেই। মোহাম্মদ শাহেদ। ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে, দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে তারা তাদের নির্বাচন প্রচারণায় কিন্তু নেমে গিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের যে কাউন্সিলটি হলো, সেই কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরকে একেবারেই তিনি সুনির্দিষ্ট নির্দেশনা দিলেন যে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। এবং মাঠ পর্যায়ে কিন্তু দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। তিনি কিন্তু প্রতিটা বিভাগীয় সফর এবং এমনকি জেলাগুলোতেও তিনি সাংগঠনিক সফর করছেন এবং সফর করে কিন্তু উনি আওয়ামী লীগের নির্বাচনকে নিয়ে কিন্তু উনি বেশ টেন্সড এই কারণে বুঝলাম, কারণ তিনি সবসময় কিন্তু বিএনপি একটি রাজনৈতিক দল, তিনি কিন্তু বিএনপিকে কোথাও কিন্তু খাটো করে দেখছেন না। কিন্তু তিনি কিন্তু বারবারই নেতাকর্মীদেরকে বলছে যে বিএনপি বলেন বা রাজনৈতিক দল বলেন, এদেরকে খাটো করে দেখার কিছু নাই। তো তারা কিন্তু এই প্রচারণাটা কিন্তু করে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের আমরা পত্রপত্রিকায় দেখেছি বা ইয়েতে দেখেছি বেশ কিছু জায়গায় মানে আপনার কি বলে ক্যান্ডিডেট পরিবর্তন আমরা দেখেছি। আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা আপনি বললেন যে ভালো নির্বাচন, আসলে ভালো নির্বাচন হতে গেলে কতগুলো জিনিসের প্রয়োজন আছে। সেই জিনিসগুলো কি কি? এক, আপনাকে নির্বাচনের একেবারেই শেষ পর্যন্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতে হবে। সেই অংশগ্রহণ যদি না থাকে তাহলে কিন্তু ভালো নির্বাচন কখনো প্রত্যাশা করা যাবে না। দুই, সরকারের সদিচ্ছা থাকতে হবে যে আমি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করব না, আমি একটি সুন্দর নির্বাচন করব। এবং তিন, আপনার সেটা হচ্ছে যে আপনাকে প্রার্থীতা বাছাই, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যে যেন তেন প্রার্থী দিয়ে দিলাম আর সেই জায়গায় হার জিত তো থাকবে, হেরে গেলে আমি সেটাকে ইলেকশনকে প্রহসন বললাম, সেই জিনিসটা থাকবে না। কারণ দেখেন, আমাদের দেশে একটা জিনিস হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনকে নিয়ে অনেক কথা বলি, এই তিনটা জিনিসের যদি কম্বিনেশন না ঘটে, নির্বাচন কমিশনের এখানে কিছু করার নেই। কারণ নির্বাচন কমিশনের যে জনবল রয়েছে সেটা এখনো পর্যন্ত এরকম ভাবে ওয়াইড আকার, এখনো পর্যন্ত আপনাকে ডিসির প্রতি নির্ভরশীল হতে হবে, লোকাল থানার অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আপনাকে নির্ভর করতে হবে, এদেরকে নিয়েই কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে বেগম জিয়া উনি ইয়েতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, লন্ডন থেকে ফিরে এসে তিনি রোডম্যাপ ঘোষণা করবেন। যদিও তিনি বলছেন যে তিনি পারিবারিক কাজে বা তিনি ট্রিটমেন্ট করতে তিনি লন্ডনে গিয়েছেন, সেটি মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি লন্ডনে থাকেন, তার পুত্র সম্ভবত তার সাথে একটা বোঝাপড়া করে এসে তিনি হয়তো বা ইলেকশন রোড ম্যাপ তিনি ঘোষণা করবেন। কারণ বিএনপি তো প্রথমে ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সেখান থেকে সরে তারা একটি সহায়ক সরকারে এসছে। আসলে এই সবকিছু জিনিসই কিন্তু একটা আলাপ আলোচনার মাধ্যমে হতে হবে এবং এটিও তারা বলেছেন বিএনপি চেয়ারপারসন যে নামটা কোনো বিষয় না, আলাপ আলোচনা করতে হবে। তা আমার কাছে মনে হয় যে বিএনপি আগামীতে যদি তারা ইলেকশনে আসে, ইলেকশনে তারা আসবে বলে আমরা আশা করি,
ইলেকশনে আসলে আমার কাছে মনে হয় একটা ফ্রুটফুল ইলেকশন আগামীতে আমরা দেখতে পারবো। উনি যে কথাগুলি বলেছেন এটা বাস্তবতাকে সমর্থন করে উনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হতে গেলে জনগণের সম্পৃক্ত লাগবে, অংশগ্রহণ লাগবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে, তারপর প্রার্থী যাচাই বাছাইয়ের যে ব্যাপার, তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট এই তিনটা। এবং বর্তমানে ষোড়শ সংশোধনী বাতিলের যে রায়টাও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়েছে, সেখানেও কিন্তু এই তিনটা জিনিসকেই গুরুত্ব আরোপ করা হয়েছে যে একটা বিচারপতিকে অভিশংসনের মাধ্যমে সংসদের হাতে যে ক্ষমতাটা দেয়া হচ্ছে যে তাকে রাখা কি না রাখার ব্যাপারটা, তো একটা এমন একজন ব্যক্তি 3 পাস 4 পাস বকলম ককলম কোনো জ্ঞান গরিমা নাই, অর্থের বিনিময়ে টাকা অনেক আছে, নমিনেশন নিয়ে নিচ্ছে। এখন সেই বকলম একটা সংসদ সদস্যের উপরে কিভাবে একটা সুপ্রিম কোর্ট কি অ্যাপিলেট কোর্টের জজ সাহেবের চাকরির থাকা না থাকাটা নির্ভর করছে। তারপর নির্বাচনের স্বচ্ছতা, সুস্থতা। আরেকটি প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে বলেছেন যে 70 অনুচ্ছেদ, যেখানে সংসদ সদস্য নিজেরাই একজন ব্যক্তির উপরে নির্ভরশীল, সেটা বলেছেন। তারপরে 116কে নিয়ে উনি বলেছেন। তারপরে সবচেয়ে এই তিনটা জিনিসই আছে যে একটা সুস্থ নির্বাচন হতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে। একনায়কতন্ত্র যাতে না আসে, একনায়কতন্ত্রকে মোকাবেলা করার জন্য জবাবদিহির একটা জায়গা থাকতে হবে। এই যে চমৎকার যে কথাগুলো বিশেষ করে আজকের প্রথম আলোতে যে বলেছে যে আমরা একটা পঙ্গু সমাজে আছি যেখানে ভালো মানুষ হতে পারবো কিন্তু ভালো স্বপ্ন দেখতে পারবো না। তারপরে উনি দিচ্ছেন যে রাজনীতি এখন আর মুক্ত নয়, এটি একটি বাণিজ্যে পরিণত হয়েছে। ভাই যেটি বললেন যে নমিনেশনের ক্ষেত্রে যাচাই বাছাই, এখন পোস্ট নিচ্ছে পয়সা দিয়ে, নমিনেশন নিচ্ছে পয়সা দিয়ে, স্বাভাবিক কারণে পয়সা দিয়ে ভালো লোক আসছে না খারাপ লোক আসছে, দেশপ্রেম আছে কি নাই, জনগণের প্রতি কমিটমেন্ট থাকবে কিনা, এগুলো বিচার বিশ্লেষণ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কোনো বিষয়বস্তুই কিন্তু থাকছে না। অথচ তাদের হাতে বাংলাদেশের সার্বিক দায়িত্ব, বিচার বিভাগ থেকে শুরু করে মানুষের জীবন, জীবিকা, ভবিষ্যৎ, দেশের সমস্ত কিছু নির্ভর করছে। তো এখানে অবশ্যই প্রার্থী যাচাই বাছাই উনি যেটা বলেছেন আজকের এটার ভিতরে কিন্তু সেটাই আছে। তারপরে উনি জনগণের সম্পৃক্ত যে কোনো নির্বাচন সুস্থ হতে হবে, সুস্থ সঠিক হতে হবে, রাজনৈতিক দলকে আসতে হবে, জনগণকে থাকতে হবে। জনগণ যেটাতে সম্পৃক্ত না এটা তো কোনো নির্বাচনই হতে পারে না। উনি যেমন আশাবাদী যে হচ্ছে সব দল আসুক, ইসি একটা নিরপেক্ষ নির্বাচন করুক, এটা তো আমরাও তো আশাবাদী, আমরাও তো চাচ্ছি যে এই নির্বাচন কমিশনারকে নিয়ে অনেক কথা আছে যে বিএনপি আওয়ামী লীগের ইস্তেহার কমিটির মিটিং বিভিন্ন জেলায় জেলায় যে উনি করেছেন, গঠনতন্ত্র সংশোধন থেকে শুরু করে বহুত রিপোর্ট তার এলাকা থেকে বাংলাদেশের পত্রপত্রিকা খুললেই পাওয়া যাবে। কিন্তু আমি মনে করি চেয়ার মেক্স এ ম্যান। আমি সমগ্র বাংলাদেশের 15 কোটি মানুষের প্রত্যাশিত নির্বাচন 15ই ফেব্রুয়ারি 5ই জানুয়ারি হয় নাই, 15 সালের 5ই জানুয়ারি হয় নাই, এটাকে হতে হবে। দেশে থেকে বিদেশে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, এই প্রশ্নবিদ্ধ দূর করতে হবে। তাহলে এই চেয়ারটাতে আমি ইস্তেহার কমিটির সমন্বয়কারী ছিলাম না প্রধান ছিলাম, আমার দলীয় চেতনা কি এটা দেখার বিষয় না। দলীয় চেতনা আজকে ওনাকে মহিমান্বিত করতে পারবে না, কিন্তু একটা নিরপেক্ষ ভূমিকা মহিমান্বিত করতে পারবে যতদিন বাংলাদেশ পৃথিবীর বুকে থাকবে। এই জিনিসটা নির্বাচনের কর্মকর্তা যারা আছেন, কমিশনার যারা আছেন, তাদেরকে একটা ব্রত হিসেবে নিতে হবে, যেখানে দলের কমিটমেন্ট প্রদর্শনটা না, জনগণের প্রতি আমরা মানুষ হিসেবে কতটুকু কমিটেড। তারপরে নির্বাচন সচিবালয়, যেটা এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গ নিয়ে ষোড়শ সংশোধনী বাতিলের বিষয় নিয়ে যে রায় দেওয়া হয়েছে, সেই রায় কিন্তু উল্লেখ আছে যে একটা নির্বাচন যদি তার স্বতন্ত্র সচিবালয় না থাকে তাহলে তার যে কাঠামোর কথা ভাই বলেছে, জনবলের কথা বলেছেন এবং নিরপেক্ষ পরিচালনার কথা বলেছেন, এগুলো একটা রাষ্ট্রের কিন্তু অপরিহার্য একটি অংশ। তারপর নিম্ন আদালতের বিচারকের চাকরির নিশ্চয়তা, প্রমোশন, সাসপেনশন সবই যদি রাষ্ট্রপতির হাতে থাকে তাহলে বেসিক্যালি তো সুপ্রিম কোর্ট হাইকোর্টের কোনো কাজ কিন্তু থাকছে না। কিন্তু সুপ্রিম কোর্টের বিচার বিভাগ স্বাধীন যখন হবে তখন আলাদা সচিবালয় থাকবে, তাদের চাকরির বিধিমালা থেকে, স্ট্যাক থেকে, প্রমোশন থেকে, ডিমোশন থেকে, এসিআর থেকে এভরিথিংস যখন ওই সচিবালয়ের থাকবে বিচার বিভাগীয়, সেখানে হবে কি আজকে আমি ক্ষমতায় আছি, আমি যদি বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন করে দিয়ে যেতে পারি, আমি কালকে যখন বিরোধী দল হব সেটার সুফল কিন্তু আমি ভোগ করবো সবার আগে। কিন্তু ক্ষমতায় থাকতে গেলে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আজকে ক্ষমতায় আছি, প্রভাব বিস্তার করলাম, ম্যাজিস্ট্রেটকে করলাম, এই করলাম, সেই করলাম, কাউকে জেলে ঢুকালাম, কাউকে বাইর করলাম, দলীয় ছেলেদেরকে মুক্ত করে দিলাম, এইটাই তো জীবনের সবকিছু না। আর রাজনীতি শেষ কথা বলে কিছু নাই। দেশ একটি স্থায়ী জিনিস, পৃথিবী যতদিন না ধ্বংস হবে একটা দেশ থাকবে, জনগণ বংশানুক্রমিকভাবে থাকবে, এমন কিছু প্রত্যয়, এমন কিছু প্রত্যাশা, এমন কিছু ভবিষ্যৎ পরিকল্পনা, দিক নির্দেশনা থাকতে হবে। এখানে তো আপনাদের দুজনেরই একটা শুভ আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আকাঙ্ক্ষা ওই যে ভালো স্বপ্ন আপনি প্রধান বিচারপতিকে উদ্ধৃত করলেন, ভালো মানুষ হয়তো হতে পারবেন, কারণ ভালো মানুষ বলেই হয়তো আপনারা ভালো আকাঙ্ক্ষা করছেন, কিন্তু স্বপ্ন তো আসলে দেখা খুব মুশকিল।
এখন যে কথা আমি শুরুতেই বলেছিলাম যে মানুষের মধ্যে নানা রকমের শঙ্কা আছে, এটি ভালো নির্বাচন হবে কিনা, অংশগ্রহণমূলক হবে কিনা। তবে নির্বাচনের বিষয় নিয়ে আমার যেটা অ্যানালাইসিস, যে সরকারের কোনো প্রকার সদিচ্ছা নাই, স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনগণকে সম্পৃক্ত করে, সমস্ত রাজনৈতিক সংগঠনকে অংশগ্রহণ করে নির্বাচনের কোনো সদিচ্ছা তার এ পর্যন্ত আমি লক্ষ্য করি। আপনি সরকারের সদিচ্ছা লক্ষ্য করছেন না? লক্ষ্য করছি। আর বিএনপি যেটা ব্যাপার, নিরপেক্ষ নির্বাচনে নিশ্চয়তা থাকতে হবে। নিরপেক্ষ নির্বাচন তো এটি আবার হয়তো সরকারি দল বলবে একটা আপেক্ষিক ব্যাপার, এবং অনেকে বলে থাকেন অভিযোগ যে বিএনপি আসলে যখন কনফার্ম হতে পারবে যে তারা ক্ষমতায় যাচ্ছে তখনই তারা নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ আর অন্য রাজনৈতিক সংগঠনই বলেন, এখানে ক্ষমতা অক্ষমতার প্রশ্ন থাকাটা উচিত নয়, কারণ এইখানে সেটা উচিত অনুচিতের ব্যাপার, কিন্তু সব উচিত অনুচিত দিয়ে তো যদি চলতেন আপনারা দুটো দল, তাহলে প্রধান বিচারপতিকে 799 পৃষ্ঠায় তো এত কথা বলতে হতো না, লিখতে হতো না। আমরা 2008 সালে জানতাম যে আমরা হচ্ছে 30-35টা সিট পাবো, তারপর তো আমরা নির্বাচনে গেছি। কেন গেছি? মঈনুদ্দিন ফখরুদ্দিনের এই জগদ্দল পাথর, এই যে বিরাজনীতিকরণের একটা পরিবেশ তৈরি করার যে পায়তারা ষড়যন্ত্র, শুধু রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের উপরে যে নিষ্পেষণ নির্যাতনটা চালাচ্ছিল, তার হাত থেকে মুক্তির জন্য আমরা জানি যে সিটিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তথাপিও 20টা সিট পায়, 30টা সিট পাই, এই মঈনু ফখরুদ্দিনের জগদ্দল পাথরটা আগে জাতি মুক্ত করার জন্যই নির্বাচনে আমরা গেছিলাম। তো এইখানে ক্ষমতা আমাদের বড় কথা না, আমরা সোজা বুঝি 30টা সিট পেলে পাবো। নিরপেক্ষ নির্বাচন হতে হবে, জনগণকে ভোট দেওয়ার ক্ষমতা থাকতে হবে, সকল রাজনৈতিক সংগঠনকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। মোহাম্মদ শাহেদ, আপনি বলবেন। এবং এই যে বিরাজনীতিকরণের কথা উনি 2007-08 কথা বলেন, এবং বিরাজনীতিকরণ নিয়ে আমরাও বহুবার এই অনুষ্ঠানে বহু বছর ধরে কথা বলছি, কিন্তু প্রধান বিচারপতির রায়ে আরেকটি দুটো শব্দ মালা উনি ব্যবহার করেছেন, যে অদূরদর্শী রাজনীতিকরণ। এটিও বাংলাদেশের একটি প্রধান সমস্যা। আমার মনে হয় বিষয়টি অত্যন্ত পরিষ্কার। আপনি কিভাবে 2000 মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের রাজনীতি মানে আমল কথা উনি বললেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আসলে আওয়ামী লীগের তৈরি সৃষ্টি জিনিস না, এটি একেবারেই বিএনপির তৈরি সৃষ্টি জিনিস। এটি ফখরুদ্দিন সাহেব কিভাবে উত্থান হয়েছেন আর জেনারেল মইনু আহমেদ কিভাবে উত্থান হয়েছে, এটা আমার মনে হয় উনি আমার থেকে আরো ভালো জানবেন। একজনকে একেবারেই লাস্ট ম্যানকে ফার্স্ট ম্যান কিভাবে করতে হয় সেটা আমরা জেনারেল মইনের ক্ষেত্রে দেখেছি। আমরা সেটার খেসারত আপনারা দিয়েছেন, সেটার খেসারত আপনারা কেন, সব রাজনৈতিক দলই দিয়েছে। বিষয়টা হচ্ছে কোর্ট নিয়ে উনি অনেক কথা বলেছেন, আমি কোর্ট নিয়ে এত কথা বলবো না, কারণ উনি আইনজীবী মানুষ, আমি আইনজীবী না। কোর্ট নিয়ে কথা বলতে গেলে পেঁচায় গেলে আমি বেরোতে পারবো না, উনি বেরোতে পারবেন, উনি বের করে নিয়ে আসবেন। আমি একটি জিনিস খুব সোজা বাংলা একটা কথা বুঝি, প্রত্যেকটি রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এবং যারা রাজনীতি করে তারা প্রত্যেকে রাজনীতি করে হচ্ছে জনগণের জন্য। আর এই জনগণের চাহিদাটা কি তাদেরকে আগে বুঝতে হবে। জনগণের চাহিদাটা যদি না বুঝে রাজনীতি করা হয়, সেটাকে রাজনীতি ধরা যাবে না, সেটা রাজনীতি কোনো দূরদর্শিতা হবেও না। আমি একটা জিনিস বুঝি, দেখেন এই যে এই কয়েকদিনে আমরা বাংলাদেশে বেশ কয়েকটা ডিজাস্টার দেখলাম, অনেক বড় ধরনের ডিজাস্টার দেখলাম আমরা। এই ডিজাস্টারে কিন্তু আমরা বিএনপিকে, আপনি যেভাবে বলেন না কেন, স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে কিন্তু আমরা অংশগ্রহণ করতে দেখি নাই। এমনকি আওয়ামী লীগ নেত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী তিনি কয়েকটি ডিজাস্টার প্লেসে গিয়েছেন, বিএনপি নেত্রী কিন্তু সেখানে যান নাই। আপনি বলতে পারেন যে আমাদের মহাসচিব গিয়েছিল, তারপরে হামলা করা হয়েছে। সেই হামলা প্রকৃত বিচার করার দায়িত্বও কিন্তু বর্তমান সরকারের, সেটিও কিন্তু আমরা দেখি না, আমি এটিকে অস্বীকার করছি না। কিন্তু তারপরেও আমার মনে হয় সে তাদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত ছিল। অন্ততপক্ষে একজন রাজপথের বিরোধী দলের নেত্রী বলেন আর একজন বিরোধী দলের নেত্রী বলেন, যেভাবেই আমি ব্যাখ্যা করি না কেন, তিনি যদি জনগণের পাশে গিয়ে দাঁড়াতেন, মানুষ কিন্তু একটু আশ্বস্ত হতো। তিনি কিন্তু যাননি। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু মানুষকে ভাবিয়ে তোলে। আপনারা বলেন যে আপনাদেরকে সংগঠন গুছাতে দেওয়া হয় না, কেন গুছাতে দেওয়া হয় না? আপনাদেরকে ধরপাকড় করা হয়, বিএনপি নেতাদেরকে ধরপাকড়, অথচ আপনারা কিন্তু মিডিয়ায় কথা বলে যাচ্ছেন। তাহলে এইখানে আপনি যে কথাটি বললেন যে আওয়ামী লীগের মধ্যে দেখছেন না যে রাজনীতি, তারা নির্বাচন সামনের দিকে নিয়ে আসতে, আওয়ামী লীগ তো চাচ্ছে একটি নির্বাচন করতে। আপনারা আসেন আওয়ামী লীগের সাথে, লেট আস টক টু দি ডায়ালগে বসতে হবে। সেই ডায়ালগের হয়তো বা কিছু শর্ত আওয়ামী লীগ দিতে পারে। তার প্রধান শর্ত এক হইতে পারে যে জামাতকে বাদ দিয়ে ডায়ালগে আসবে, বা জামাত থাকলে আমরা সরকারকে ডায়ালগের আহ্বান জানিয়েছে, এখনো জানায়নি। হয়তো বা ভবিষ্যতে যদি ওনারা সেরকম সদিচ্ছা পোষণ করেন। আপনি নিশ্চয়ই খেয়াল আছেন, নিকট অতীতে আমরা দেখেছি যে গতবার যখন ইলেকশন প্রক্রিয়া চলে, তখন কিন্তু আওয়ামী লীগ নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিএনপি নেত্রীকে ফোন করেছিলেন, তৎকালীন বিরোধী দলের নেত্রী তাকে ফোন করেছিলেন, তিনি কিন্তু সেখানে আসেন। এটিকে নিয়ে আবার অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাব না। আমার কাছে একদম সুস্পষ্ট কথা, আমরা যদি জনগণের জন্য রাজনীতি করতে চাই,
জনগণের জন্য রাজনীতি করতে গেলে ভোটাধিকারে আসতে হবে। ভোট কারা দিবে? জনগণ দিবে। আর যদি জনগণের জন্যই আমি যদি রাজনীতি করি তাহলে আমাকে ইলেকশনে আসতে হবে। ইলেকশনে যদি আমি না আসি তাহলে আমি বুঝবো আমি জনগণের রাজনীতি চাই না, আমি অন্য কোনো কিছুর বিনিময়ে রাজনীতি চাই। তো সুতরাং আমরা অন্য কোনো কিছুর বিনিময়ে রাজনীতি না চেয়ে আমরা জনগণের উপরে আমাদের ভরসা থাকা উচিত। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বারবার বলেন ইলেকশন ম্যানিপুলেশন। ঠিক আছে, আমি মেনে নিলাম ইলেকশন ম্যানিপুলেশন অতীত ইতিহাসে অনেকবার হয়েছে, সেটা বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, যতবার করেছে। একটি সরকার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে যেত, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি রয়েছে, সুনীতি রয়েছে, সবকিছু রয়েছে। বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির সময় দুর্নীতি রয়েছে, সবকিছু রয়েছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি সরকার যখন একটি ইলেকশন করে, এতগুলা মিডিয়ার চোখ, আপনার আমার চোখ হয়তো বা 4টা চোখ থাকতে পারে, বা জিল্লুর ভাই সহ 6টা চোখ থাকতে পারে, কিন্তু এতগুলা মিডিয়ার চোখ আপনি কিভাবে আড়াবেন? সুতরাং এই কথাগুলো আমার কাছে মনে হয় প্রশ্নবিদ্ধ কথাবার্তা। আমার কাছে মনে হয় যে আপনারা যদি একটু সাহস করে ইলেকশনে আসেন, হ্যাঁ, আপনি যে কথাটি বললেন যে গতবার আপনারা জানেন যে আপনারা 30টা সিট পাবেন, তারপর আপনার ইলেকশন আসেন, এবারও যদি আপনারা সাহস করে আসেন, আমার মনে হয় বাংলাদেশ সামনের দিকে আগাবে। কিন্তু আপনারা যে রাজনীতি করছেন বাংলাদেশকে পিছিয়ে ফেলে দিচ্ছেন। আপনার শেষ কথাটা দিয়ে আমি শুরু করছি যে আপনারা সাহস করে নির্বাচনে আসেন। সাহস না থাকলে দেশপ্রেমের গতি হব কেন? সাহস যদি না থাকে জনগণের ম্যান্ডেটের ভিখারি হব কেন? আর সাহস যদি না থাকে জনগণ ভোট দিয়ে বারবার ক্ষমতায় বসাচ্ছি বা কেন? তো সাহস তো অবশ্যই আছে, সাহসের কোনো বিন্দুমাত্র অভাব কি ঘাটতি কিন্তু নেই। বিষয়টা হচ্ছে সদিচ্ছা এবং পরিবেশ এবং বিরোধী দলের সাথে আচরণ। এখন ব্যাপার হচ্ছে কি, আমি পূর্বের কোনো আলোচনায় কাপ পিরিচ চুরি থেকে শুরু করে আমি ওই ককটেল ফুটানির কি আপনার পেট্রোল বোমা নিয়ে অনেক পক্ষ বিপক্ষ তর্ক বিতর্ক অনেক কিছু আছে, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। অনেকদিন টকশোয় একটা ভালো মনের মানুষ পেলাম এই সেন্সে যে অন্ততপক্ষে রাষ্ট্রের ভালো কিছুর জন্য এই টকশোয় আপনার সাথে আমি একমত হব এবং আপনি আমার সাথে একমত হবেন। আর বিরোধীর জায়গাটি সেটি থাকবে ওপেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এখন আপনার বক্তব্য যেটা বলতে চাচ্ছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আমরা ওই ক্ষমতা দখল করে নাও এবং জগদ্দল পাথের মতো রাজনৈতিক বিকেন্দ্রীকরণ করে বসে যাও, এই ক্ষেত্রে আমরা সাহায্য করিনি। আমরা তাকে ডিঙিয়ে জেনারেল বানিয়েছি, সেটা ঠিক আছে, কারণ প্রত্যেকটা রাজনীতিতে একটা বলয় থাকে। যেমন আপনাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর একটা বলয়, ফার্স্ট ক্ষমতাধর। সেকেন্ড হচ্ছে রাষ্ট্রপতির যে বলয়টা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। আমাদের এখানে বলয় হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আমার বাড়ি শরীয়তপুর, আমি তো কোনো ক্ষমতার বলয়ের মধ্যে নেই। ক্ষমতার বলয় নেই সেটা ঠিক আছে। চট্টগ্রাম বিভাগের ভিতর করে খুলনা, নোয়াখালীটা আমাদের সবসময় একটা ইজমে স্ট্রং, এবং এরা রাষ্ট্র চালাচ্ছে, আওয়ামী লীগও চালায়, বিএনপিও চালায়, যে যখন ক্ষমতা থাকে জাতীয় পার্টি চালায় নোয়াখালীর বলয়টা। তো বেগম খালেদা জিয়ার বাড়িও যেহেতু নোয়াখালী, দিনাজপুর, বগুড়া সব মিলায় মিশায় আমাদের নোয়াখালীর লোকেরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের পক্ষে সুপারিশ করেছেন, দিয়ে দিয়েছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো কি বেইমানি করলো আমার সেখানে প্রশ্ন না, আমি সাফার হই, তাতে আমার কষ্ট দুঃখ কিছু নাই। কিন্তু জনগণের পক্ষে একটা সামরিক বাহিনীর প্রধান হয়ে উনি যে কাজগুলো করেছেন, জনগণের পক্ষে কতটুকু এসছে, বিপক্ষে কতটুকু গেছে, কতটুকু যথার্থ, সেটা সময়ের বিবেচনায় করবে। এমন ভূমিকা নিলেন, নিজেই দেশান্তর হয়ে গেলেন। অনেকে বলে থাকেন তো ওনারা তো অনেক ভালো কাজও করেছেন, ভালো কাজ করবার উদ্যোগ নিয়েছেন, সময় তার বলে দিবে। এখন দেশান্তর অবস্থান করছেন, ওনারা অনেক ভালো কিছু করতে চেয়েছিলেন, সংস্কার করতে চেয়েছিলেন, নানা কিছু কিন্তু করতে ওনাদের আর যাই হোক চেয়েছিলেন। একবার রাজনীতিকে বাদ দিয়ে কিছু করতে পারবে এটা ঠিক না। উনি নির্বাচন কমিশন, ওনারা রাজনীতি করতে চাইলেও তো আপনারা পছন্দ করতেন না, সেটিও বলতেন যে ক্ষমতা লোভী। না, ক্ষমতা লোভী টুবির ব্যাপার না, যেটাই হোক অন্ততপক্ষে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার প্রতি রেসপেক্ট রেখে একটা কিছু করলে সেটা মানুষ মানত কি মানত না সেটা অন্যরকম। কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে যেভাবে জেলে ঢুকালো, আর মাঠ কর্মী আর দুই দলের 99% মানুষ তো তাদের সমর্থক, স্বাভাবিক কারণে এইটা এসে ওইভাবে ডেসপারেট ওয়েতে তাদেরকে ধ্বংস, নিধন, সরাসরি টাচ, ব্যবসায়ীদের উপর টাচ, এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। যার কারণে তাদের সদিচ্ছা কি ছিল না ছিল হয়তো আরো কিছুদিন থাকলে বোঝা যেত। কিন্তু শেষ সদিচ্ছা আমরা যেটা বুঝেছি যে 22 জানুয়ারি নির্বাচনটা হয়নি, শেখ হাসিনাকে জেলে ঢুকালো, তাদের সাথে একটা যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছে আওয়ামী লীগ, অভিনন্দন জানিয়েছে, ক্ষমতায় আসলে তাদের যে সমস্ত কর্মকাণ্ড আইনগত বৈধতা দেবে, মাফ করে দিবে, এই সমস্ত চুক্তির আবদ্ধে আবর্তিত হয়েই শেষ পর্যন্ত তাদের কোর্টটা বর্তমান মহাজোটের দিকেই ধাবিত হয়েছে এবং এখন পর্যন্ত তাই আছে। কারণ আরেকজন যিনি ছিলেন তাকে তো অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত পর্যন্ত বানিয়েছিল বাংলাদেশের মাসুদ সাহেব, যেটা, এবং বাংলাদেশের বিভিন্ন পোস্ট পজিশনে তাকে দিয়েছে, এটা বোঝা যায়। তো যাই হোক, পাহাড় ধস, এই সমস্ত যে বলেছেন সদস্য সংগ্রহ, ডিজাস্টার সারা দেশে যেমন হচ্ছে বিএনপির উপরও তেমন চলছে ভাই। আজকে আমরা এক একজন 70টা, 75, 78টা মামলার আসামি,
সদস্য সংগ্রহ অভিযানে পুলিশি হামলা, প্রতিদিন পত্রিকার ছবি এবং নিউজ, নামতে তো দিচ্ছেন না। নির্বাচন যদি সত্যি আপনারা চান, জনগণের ম্যান্ডেট আপনাদের পক্ষে আসবে, যদি 100% শিওর হয়ে থাকেন, তাহলে আমাদেরকে আমাদের মধ্যে মাঠে নামতে দেন, সদস্য সংগ্রহ প্রোগ্রামটা আপাতত করতে দেন, কর্মসূচি করতে দেন। কোন ডিজাস্টারে গেলাম না, যাব কিভাবে যাব, ওইখানে হট্টগোল করবেন, একটা বন্যা দুর্গত মানুষ যেখানে অসহায় নির্যাতিত হয়ে আছে, হট্টগোল করে আরেক পরিস্থিতির উদ্ভব হবে। একটা জাতীয় পর্যায়ে থাকা, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা সাবেক নেত্রীর পক্ষে দায়িত্বশীলভাবেই চলাচল করার চিন্তা ভাবনা করার কারণে মহাসচিবকে দিয়ে পাহাড় ধসটা দেখতে পাঠিয়েছিল। তো যারা হামলা করেছে মহাসচিবের গাড়িতে, তারাই হচ্ছে বাদী ওই মামলার, আর আসামি হয়ে গেছে আমরা। এই তো হচ্ছে দুর্ভাগ্যজনক ইতিহাস বাংলাদেশে। আর টেলিভিশনে আপনার সাথে আমি টকশো করলাম, এইটা তো প্রচার হওয়ার কারণেই 75টা মামলা হয়েছে ভাই। আর এখন চুপ করে এসে টকশো করলাম, রেকর্ডিং করলো, এইটাতে তো আর কোনো গণতন্ত্র কি আমার হচ্ছে মুখের ভাষা আপনি কেড়ে নিলেন না, এইটা কিন্তু প্রমাণিত হয় না। সারা বাংলাদেশের 460টা উপজেলা নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন হয়েছে। মিডিয়া তো দেখাইছে, প্রকাশ করছে কিভাবে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে, পুলিশ ছাপ্পা সিল মারছে, ছাত্রলীগের কর্মীরা কাউকে ঢুকতে দিচ্ছে না, নিজেরাই ভোট টোট কোনো মতে করে টোরে নিজেরা সিলসাপ কর্মীরা গণনা করে দিচ্ছে। প্রতিদিনকার পত্র পত্রিকা তৎকালীন সময় নির্বাচনে দেখলে সুস্পষ্ট। তো স্থানীয় নির্বাচনেও যারা প্রভাবিত করে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, মেম্বার নির্বাচনে যারা কাটাকাটি করে ব্যালট বাক্স, জাতীয় নির্বাচন কখনো তাদের অধীনে সুষ্ঠু হতে পারে, এইটা বাংলাদেশ কেন পৃথিবীর কোনো মানুষ এটার আশাবাদী না। আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন এ যাবৎকাল ঐতিহাসিকভাবেই কখনো সুষ্ঠু হয়নি। 73 সালের নির্বাচনে দেখেন, ওই রশিদ ইঞ্জিনিয়ারের বিজয়ী, তাকে খন্দকার মোস্তাককে করা হলো, রশিদ ইঞ্জিনিয়ারকে পরাজিত ঘোষণা করা হলো। 19টা সিটের প্রার্থী লাপাত্তা হয়ে গেল, গুম হয়ে গেল, অপহরণ হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না। এই সমস্ত ইতিহাস তো আছেই। আমার কথা হচ্ছে, ইতিহাস থেকে আমার শিক্ষা নিতে হবে, ইতিহাসে পুনরাবৃত্তি করে আমি চলতে চাচ্ছি না। কিন্তু বর্তমানে যেহেতু অনাস্থা, নির্বাচন মানে আওয়ামী লীগের প্রতি অনাস্থা, আর আওয়ামী লীগে বুঝেছে কোনো দল আসুক না আসুক, আমার অধীনে আমি নির্বাচন করলে আমি ক্ষমতায় আসবো, যার কারণে এনি হাউ এনি কস্ট উনি ক্ষমতায় থেকে নির্বাচনটা করতে চাচ্ছেন। আপনাদের মহাসচিব ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিবৃতিতে সেটাই কিন্তু প্রকাশিত হয়েছে যে সহায়ক সরকার প্রধান হলেও শেখ হাসিনা ওয়াজেদ হবেন, আর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলে শেখ হাসিনা ওয়াজেদ হবেন। এখন 94 সালে নির্বাচনও তো মানেননি। স্যার নিনিয়ান তো বলেছিলেন সেদিন যে বেগম খালেদা জিয়াকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হোক, কি তার অধীনে আপনারা মন্ত্রী আসেন, একটা নির্বাচন ফরম্যাট দিয়েছিল, সেটাও মানেননি। তো অতীতে যেহেতু মানেনি, এখনো মানামানি হবে না। এখন নির্বাচন করতে গেলে আমার যেটা মনে হয় যে একটা ঐতিহ্যবাহী সংগঠন দাবিদার আওয়ামী লীগ 5ই জানুয়ারি নির্বাচন ঐতিহ্যকে, ইতিহাসকে নষ্ট করেছে, ভুলণ্ঠিত করেছে, কর্দমাক্ত করেছে, কলুষিত করেছে। এই আপনাদের ঐতিহ্য আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নির্বাচনে আনতে গেলে নিজেকে পদত্যাগ করে যদি কারোর হাতে ক্ষমতা দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মডেল করা যায়, সেই নির্বাচনটাই করতে হবে এবং নিজের ঐতিহ্য ফেরত নিয়ে এসে বাংলাদেশের মানুষকে আশাবাদী করতে হবে। নাহলে এই যে সুপ্রিম কোর্টের যে ইয়েটা বেরোচ্ছে, বিচার বিভাগের যে রায়টা ষোড়শ সংশোধনীর, সেখানে খুব সুন্দর করে আছে যে বাংলাদেশে একমাত্র বিচার বিভাগ অপেক্ষাকৃত স্বাধীন, যদিও তার ডোবার পথে। এখন না, আমার এখানে একটি কথা আছে যে উনি যেটি আপনার ফোন বাচ্চা বোধহয় বন্ধ করে দিতে হবে, যে উনি যেটি বলেছেন যে ইলেকশন নিয়ে যে কথাটি উনি বলেছেন, সেই কথাটা ধরে আমি একদম স্পষ্ট কথা বলতে চাই যে উনি ইলেকশন নিয়ে অনেকগুলো কথা বলেছেন। আমি এই কথাগুলো উনি কুলসিত বলেছেন বা যেভাবে বলেছেন, আমার ওনার কাছে প্রশ্ন, সেদিন যদি 5ই জানুয়ারিতে ইলেকশনটি না হতো, তাহলে গণতন্ত্র কোথায় যেত? গণতন্ত্র কি মুখ থুবড়ে যেত? আপনারা কি আরেকটি 1/11 সরকারকে ওয়েলকাম জানাতেন? আমার মনে হয় নিশ্চয়ই এটা ভুক্তভোগী আপনি নিজেও একজন, আমি নিজেও একজন, ঠিক আছে? আমরা মনে হয় এরকম কোনো সরকারকে আর ভুক্তভোগী করতে চাই না। ইতিহাসের কথা বললেন, ইতিহাস ঘাঁটতে গেলে ইতিহাস অনেক খারাপ কিছু বেরিয়ে যাবে। ইতিহাস আমরা আর ঘাটাঘাটি না করি, ইতিহাসটা আমরা ইতিহাসের জায়গায় থেকে যাক, ওইটা ইতিহাসবিদরাই এটা চর্চা করুক, এটা আমি আপনি আর না চর্চা করি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি নিজে একজন আইনজ্ঞ, আপনি নিজেই জানেন যে সংবিধান পরিবর্তন করা হয়েছে, সংবিধান পরিবর্তন করে কিন্তু একটি আইন তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সরকার প্রধানই কিন্তু
যিনি থাকবেন তিনি কিন্তু এটিকে নির্বাচন পরিচালনা করবে। দেখেন, আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে পারি। বিশ্বের বিভিন্ন দেশে, আপনি আশেপাশে যে কটি দেশ আছে আপনি দেখেন, সেখানে কিন্তু কোনো দেশে এরকম কোনো সিস্টেম নাই যে একটি থার্ড পার্টির কাছে আপনাকে নির্বাচন হ্যান্ড ওভার করে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে মানে ইলেকশন বের করে নিতে হবে। এই যে আস্থা অনাস্থার জায়গাটা, এটা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আস্থা অনাস্থার জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারবো, আমরা রাজনীতিতে কোনো ভালো কিছু আপনি দেখবো না। আপনি দেখেন, পশ্চিমবঙ্গের একটি ইলেকশনের কথা আমি একটু মেনশন করি। সেখানে মমতা ব্যানার্জি যখন ইলেকশনকালীন সময় নির্বাচন কমিশনের সময় একজন এসপিকে বদলি করা হয়েছিল, একজন পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল, মমতা ব্যানার্জি হুঙ্কার দিয়েছিলেন। নির্বাচন কমিশন কিন্তু পাল্টা হুঙ্কার দিয়েছিল যে নো, দিস ইজ নট ইউর টাইম, দিস ইজ আওয়ার টাইম, আমরা যেটা করব সেই কাজটা তোমাদেরকে মেনে নিতে হবে। এবং মমতা ব্যানার্জি কিন্তু আর কোনো কথা বলতে হয় না, বিং অ্যান্ড চিফ মিনিস্টার। আমাদের কথা হচ্ছে যে সরকার প্রধান কে থাকলো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। নির্বাচন কমিশন তার কি ভূমিকা পালন করছে, দ্যাট ইজ দি ম্যাটার থিংস। আমরা কথা বলতে পারি নির্বাচন কমিশনকে কত স্ট্রেন্থিং করা যায়, নির্বাচন কমিশন কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে, আমরা সেভাবে কথা বলতে পারি। হ্যাঁ, প্রিভিয়াস নির্বাচন কমিশন নিয়ে অনেক গল্প আছে, আপনি অনেক কথা বলতে পারেন। আপনি সংবিধান নিয়েও বলতে পারেন, সংবিধান নিয়ে বলতে পারেন যে সংবিধান তো কোরআন না, সংবিধান রাত্রের বেলা পার্লামেন্ট বসেও সংবিধান চেঞ্জ করা যায়, এই কথাগুলো আসতে পারে। আমি কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে কিভাবে একটি সুষ্ঠু ইলেকশন করা যায় সেই দিকে আমাদের ধাবিত হওয়া উচিত। কারণ একটি ইলেকশন না হওয়াতে আজকে দেখেন, এই যে বোমা হামলা বলেন, আজকে এই যে আপনার কি বলে যেই সব অপকর্মগুলো আমরা 92 দিনে করেছি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে এগুলোর সাথে বিএনপি যুক্ত না, কিন্তু নাম কিন্তু বিএনপি চলে এসছে। কারণ ওই যে জামাতের সাথে আপনাদের একটি গাঁটছড়া রয়েছে, জামাত একটি বিধ্বংসী রাজনৈতিক দল। প্রশ্ন থাকতে পারে আপনার, তাহলে জামাতকে আপনারা ব্যান করে দেন না কেন? এটিও একটি রাজনৈতিক ধরে নেন একটি চাল, আমি নিজেই বলছি এটিও একটি রাজনৈতিক চাল। সেই চালে ধরেন আপনারা এখন নিজেরাই বেঁধে রয়েছেন। সেটা কি, জামাতকে আপনারা ছাড়তেও পারতেছেন না, আবার গিলতেও পারতেছেন না, আপনাদের গলার কাটা হিসাবে এটা বিধে রয়েছে। তা সুতরাং সেই জায়গা থেকে আপনারা রাজনীতি করছেন। দেখেন, আপনারা নিজেরাও বলেন যে আপনাদের রাজনৈতিক দলটি একটি মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দল। আমিও বিশ্বাস করতে চাই আপনাদের দলটি একটি মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দল। সেখানে যখন দেখি যে আমরা চিহ্নিত যুদ্ধ অপরাধীরা সেই রাজনৈতিক দলের একটি অংশীদার, তখন কিন্তু আমরা শঙ্কিত হয়ে যাই। কেন শঙ্কিত হয়ে যাই? আমাদের পরবর্তী এখন তো আবার অভিযোগ উঠছে বা দেখা যাচ্ছে পত্রপত্রিকায় খবর উঠছে যে জামাত আবার আপনাদের সঙ্গে যাচ্ছে, আপনারা অনেক জামাতিকে আর কি দল হিসেবে না গেল জামাতের লোকজনকে নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এটি রিসেন্টলি জামাতি পরিবারের অনেকে বিভিন্ন কমিটিতে জায়গা করে দিচ্ছেন। রিসেন্টলি এইটি নিয়ে অনেক কথা উঠেছে এবং ব্যাপক আলোচনা দলের সাধারণ সম্পাদকের ব্যাপারেও দৃষ্টিতে এসেছে এবং উনার কথাও এসছে। আসলে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল, এই জামাত এখন তার কোনো সংগঠন নাই, এরা এখন কোথার থেকে কিভাবে ঢুকে যাচ্ছে এটিও বলা মুশকিল। এটিকে আসলে এক্সপ্লেনেশন হয়তো বা আমি করতে পারবো না, এটি আওয়ামী লীগের নেতা নেত্রীরা আরো ভালো করতে পারবে। বাট আমি একটা জায়গা যেটা পরিষ্কারভাবে বুঝি, যে সেই জিনিসটা হচ্ছে যে আপনাকে যদি ইলেকশন করতে হয়, আপনাকে মন মানসিকতা তৈরি করে ইলেকশনে আসতে হবে। আপনি যদি মাইন্ডসেট করে নেন যে না আমি ইলেকশন করব না, কিন্তু আমি কথা বলে যাব, তাহলে কিন্তু কখনোই আমরা ইলেকশন। আসিফ আশরাফি পাপিয়া, মানে সরকারি ভাষ্য বা সরকারি সমর্থকরা বা সরকারি দলের লোকজনরা যেটি বলছেন যে দেশে তারা একটা স্থিতাবস্থা নিয়ে এসছেন, তারা যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড করছেন, সো তাদের ক্ষমতায় থাকা মানে গণতন্ত্রের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটির চাইতে এখন বাংলাদেশের জন্য উন্নয়ন অগ্রগতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি তারা মোটামুটি এনশিওর করতে পেরেছেন। বিশ্ব মানচিত্রে তাদের বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত তারা করতে পেরেছেন বলে তারা দাবি করছেন। এবং সেই সঙ্গে তাদের একটা প্রত্যাশা, যে প্রত্যাশা হয়তো তাদের থাকতেও পারে, যেহেতু তারা স্বাধীনতা বা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তারা চান বাংলাদেশের 50তম বার্ষিকী তারা ক্ষমতায় থেকে উদযাপন করতে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, এবং তারা চান এই দেশটির যিনি স্থপতি, যিনি স্বপ্ন দেখেছেন এবং স্বপ্ন দেখেছেন এই জনগোষ্ঠীর মানুষকে, তার জন্ম শতবার্ষিকীটা তারা ক্ষমতায় থেকে পালন করতে চান। সো তাদের আরো একটা টার্ম থাকতে তারা চাইতেই পারেন, আবদারও করতে পারেন। সব মিলিয়ে আপনার জবাব এই জায়গায়? ওই যে একটা কথা বলেছেন যে পূর্বপুরুষের গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলেন, কিন্তু ক্ষমতাধর দৈত্য জন্মাকেটা চাইনি। আমি ক্ষমতায় আসবো কি আসবো না, প্রধান বিচারপতি। মানে আজকের পত্রিকাটা প্রথম আলো পড়ে এবং ওয়েবসাইটে রায়টা পড়ে আমার লোম খারাপ হয়ে গেছে, এই কারণে যে প্রত্যেকটা কথাতে দেশপ্রেম, ভবিষ্যতের একটা চমৎকার পরিকল্পনার
সো আপনি মনে করছেন চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট, মানে আমার যদি স্মরণ আছে যে ওনাকে নিয়ে অনেক কথাবার্তা এই বিএনপি মহল একসময় বলেছে, বাট বিএনপি মহল, আমি কোটাঙ্গনের কথা বলি, যে উনি যখন শপথ নেন তখন সুপ্রিম কোর্টের ক্যাবিনেট কিন্তু আমাদের মেজরিটি, সব 13টাই আমরা, তো সেখানে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই কিন্তু ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছে, এবং এখন পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠান, ইভেন শেখ হাসিনাও যে ইফতার পার্টিতে গেলেও বার তো আমাদেরই, আমাদের প্রতিনিধি যাদেরকে দাওয়াত দেয় তারা কিন্তু সেখানে যায়, উপস্থিত হয়। ঠিক আছে, তো ভালো মন্দের প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে যে আমি চোর সমাজের চোখে, আইনের চোখে, কিন্তু রাষ্ট্রের একটা ক্রান্তি লগ্নে আমি একটা মহান দায়িত্ব পালন করলাম, তাহলে আমার দায়িত্বটা হচ্ছে বিষয়। এখন উনাকে আমার পছন্দ কি অপছন্দ, আর এগুলো আমি দলীয়ভাবে বিশ্লেষণ ও কোনো বিচারপতির আসনকে আমি করতে চাই না। যখন যে ভূমিকাটা রাখবে সেই ভূমিকাটা নিয়ে প্রসঙ্গক্রমে আমি আলোচনা আসতে চাই। যেমন প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, যেখানে সমস্ত বিচারকরা একমতে অ্যাপেলেট ডিভিশনে বলে গেলেন যে আর 2টা টার্ম তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত। 18 মাস 19 মাস 21 মাস পরে উনি জাজমেন্ট দিচ্ছেন, সমস্ত বিচারকের যে বিষয়টাতে একমত পোষণ করছে যে 2 টার্ম থাকবে, সেটা উনি লেখনী থেকে তুলে দিলেন লেখনী থেকে তুলে দিলেন, এবং সেই জায়গাটাতে দেখা গেল যে উনি ওনার মন মতো কিছু ল্যাঙ্গুয়েজ এবং ভাষা উনি তৈরি করে দিলেন। তাহলে এই যে একটা বিশাল, এটা নিয়ে পত্র পত্রিকা থেকে দেশীয় আন্তর্জাতিক বিচার মহল অনেক সমালোচনা কিন্তু আসছে। এখন এইখানে যে আমি স্বাধীনতার রজত জয়ন্তী পালন করব, ইচ্ছা থাকা ভালো, প্রত্যাশা থাকা ভালো, কিন্তু ক্ষমতায় যেন তেন পদ্ধতিতে এসে টিকে থাকতেই হবে, পালন করতেই হবে, এইরকম মনোবৃত্তি থাকা কিন্তু ভালো না। ভাই বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন সংবিধান কোথায় যেত? 5ই জানুয়ারি নির্বাচন সর্বসম্মতিক্রমে হলেই বা সমস্যাটা কি ছিল? সব দল যদি অংশগ্রহণ করতো তাহলে সমস্যা তো কিছু ছিল না। আর সংবিধান এই সরকার আসার পর তাদের যে সংখ্যাগরিষ্ঠ মেজরিটি, এইবারই তারা 2008 সালের পার্লামেন্টে তারা এ যাবৎকালে সংবিধানের সংশোধন তারাই করেছে। এখানে আমাদের সংশোধন যেটা পরিবর্তন করে তাদের নিজের মন মতো যেটা করেছে, এখানে তো আমাদের নোট অফ ডিসেন্ট ছিল। পার্লামেন্টে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি, বিল এনেছি, মুলতবির প্রস্তাবে আলোচনা হয়েছে, বহুত কিছু হয়েছে। কিন্তু তো এইখানে যেটা ব্যাপার, যে এখনো যদি মনে করে যে জাতির ক্রান্তি লগ্নে বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে মানবেন না, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মানবেন না, এইটার কারণে যদি 5 বছর পর রাষ্ট্রীয় জাতীয় ইস্যুতে পরিণত হয়, মানুষ শহীদ হবে, মার খাবে, মরবে, রক্তাক্ত হবে বাংলাদেশের রাজপথ, আর এই সমস্ত লক্ষ লক্ষ মামলা, ক্রসফায়ার, গুম, অপহরণ, এগুলো সৃষ্টির, এখন তাহলে ওনাকে উপলব্ধি করতে হবে, বর্তমান যিনি ক্ষমতা আছেন ওনাকে উপলব্ধি করতে হবে যে ঠিক আছে, এই পরিস্থিতির পরিত্রাণ মুক্তি দিতে হবে। দিতে গেলে সংবিধান সংশোধন করে সহায়ক সরকার হোক, নির্বাচনকালীন সরকার হোক, সাময়িককালীন সরকার হোক, একটা কিছু ফরম্যাট তো করতেই পারেন, যেহেতু আপনারাই এখন মেজরিটি। তো সংবিধান আপনারা মন মতো যেমন সংশোধন করেছেন, এটা পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করলে দেশ জাতির জন্য ভালো হবে। তারপরে যেটা আপনি বলেছেন যে সংবিধান মেজরিটির কারণেই হয়েছে, আমি বলতেছি মেজরিটির কারণে হয়েছে সংবিধান সংশোধন, আবার মেজরিটির কারণে সেটা পরিবর্তন করে ফেলুন। পরিবর্তন করলে দেখবেন যে সবকিছু ঠিকঠাক হতে হবে। আর স্বাধীনতা রজত জয়ন্তী আল্লাহর ভাগ্যে লিখে রেখেছে, জনগণ কাকে ম্যান্ডেট দিবে, এটা নিয়ে আস্ফালন, বহিঃপ্রকাশ, সেই টাইপের বডি ল্যাঙ্গুয়েজ দেখানোটা আমি নিজে ব্যক্তিগতভাবে অতটা বেশি পছন্দ করছি না, কারণ সেটা তো অনেক দূরের ব্যাপার, দুরূহ ব্যাপার। আরেকটি যেটি আপনি বললেন যে বিষয়টি, যে নির্বাচন তাহলে কোন পথে যাচ্ছে, নির্বাচন কোন পথে যাচ্ছে, নির্বাচন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না। কারণ একা একা কি নির্বাচন করা যায় নাকি? এখনো বিএনপি কে কোথাও আপনারা গেলেই তো উনি বলছেন যে আপনারা সাহস করে নেমে পড়লেই তো, উনি তো টকশোয় বলছে আর আমি টকশোয় উত্তর দিচ্ছি। মাঠের পরিস্থিতি তো ভাই আলাদা। সদস্য সংগ্রহ নিয়ে কি বলছি, যে পুলিশি হামলা, নির্যাতন, গ্রেপ্তার এবং কোনো প্রোগ্রামই করতে দিচ্ছে না। এর আগে আমাদের একটা সফর প্রোগ্রাম ছিল, জেলা সফর, কেন্দ্রীয় নেতাদেরকে, সেখানেও আল্লাহ রসুলের নাম নিয়ে কোথাও প্রোগ্রামে হতে দেয়নি, পার্টি অফিসের ভিতর ছাড়া, অডিটোরিয়ামের ভিতর ছাড়া। এবং ঝিনাইদহে যে ঘটনাটা ঘটেছে, যে মেয়র হচ্ছে বাদী হচ্ছে, মেয়র তার লোকজন নিয়ে আমাদের মিটিংয়ে ঢুকতে দেয়নি, মারামারি করছে, সভা পণ্ড করছে। পরে মেয়রের লোক কমিউনিটি সেন্টারের মালিক একটা প্রহরীকে দিয়ে বিএনপির 4 এমপি ওহাব সাহেব, মশিউর রহমানের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে, হাইকোর্টে এসে আগাম জামিন পর্যন্ত দেওয়া হয়েছে। এখন এই সমস্ত পরস্পর বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই। কথাটা হচ্ছে দেশের উন্নয়নের, যেটি বললেন, উন্নয়ন কাগজে কলমে,
উন্নয়ন হচ্ছে বক্তৃতা বিবৃতিতে। পরশুদিনের প্রথম আলো পড়ে দেখবেন যে একটা প্রকল্প যদি 50 কোটি টাকা দিয়ে তৈরির জন্য বরাদ্দ হয়, 50 কোটি টাকার তো কাজের 1 কোটি টাকারও কাজ হলো না, ওটা বাড়িয়ে দেওয়া হলো 100 কোটি টাকা। তাহলে কি হবে? ওই বগুড়ার তুফানই আপনি দেখতে পারবেন। তুফান সাইক্লোন হবে, সাইক্লোন থেকে ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড় থেকে দেখবেন লাইকা যা আছে সমস্ত কিছু হবে। ওই বাংলাদেশ তুলকালাম করে দিবে। কারেন্ট থেকে, জনগণ থেকে, বিদ্যুৎ থেকে, পানি থেকে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। এক তুফানই তো ধরেন বগুড়া তামা করে দিচ্ছে। তো তুফান কোনো এমপিও না, কোনো মন্ত্রীও না, কিচ্ছু না। ওই যে উন্নয়ন কর্মকাণ্ডের কথা বললাম যে ওনারা বলছেন যে ওনারা যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড করছেন। কোনো প্রকার উন্নয়ন আমার চোখে পড়েনি। ফ্লাইওভার দেখেন, এই ফ্লাইওভারের নাম করে প্রতি বছর কোটি কোটি টাকা বাড়ছে। বিদ্যুতের বিলের দাম বাড়াচ্ছে, রেন্টাল বিদ্যুতের খরচ বাড়ছে, তারপরে ধরেন গ্যাস, পানি সমস্ত কিছু বাড়ছে। আমার বাসায় বিশ্বাস করবেন কিনা ভাই, 15 দিন যাবত পানি নাই, পানি দিতে পারছে না। পানি কিনে নিয়ে এসে ঢালতেছে ট্যাঙ্কিতে, ওখান থেকে আমাদেরকে 2 বেলা পানি দিচ্ছে। আর শহরের লোকেরা আমরা বিদ্যুৎ গেলে বুঝতে পারি না কেন, আইপিএস থাকতেছে, জেনারেটর থাকতেছে, আমরা বুঝতে পারছি না, কিন্তু গ্রামের লোক কিন্তু বুঝতে পারছে। এখন উন্নয়ন হচ্ছে কথাতে, উন্নয়ন হচ্ছে বক্তৃতায়, উন্নয়ন হচ্ছে মিডিয়াতে, উন্নয়ন হচ্ছে ফিতা কাটাতে, উন্নয়ন হচ্ছে সুতা কাটাতে, উন্নয়ন হচ্ছে জনসভার বক্তৃতার বিষয়বস্তুতে। বাস্তবিক উন্নয়নটা কোথায়? এই যে আমি আসতে লেগে 5 ঘন্টা পড়ে থাকলাম একটা জায়গাতে আজকে টক শোতে আসার জন্য, 2টার সময় রওনা দিলাম, 7টার সময় এসে পৌঁছালাম। তাহলে ঢাকা শহরের আনিসুল হকের মতো স্মার্ট, মডার্ন, আধুনিক চিন্তা ধারণ করেন এরকম একটি ব্যক্তি, সাইদ খোকনের মতো একটা ইয়াং যুবক কেন পারছে না ঢাকা শহরের এই একটু বৃষ্টি হলেই যানজট, কর্দমাক্ত, বৃষ্টিতে ভিজতেছে, সাঁতার কাটতেছে, স্কুলের বালকরা সাইকেল নিয়ে দেখা যাচ্ছে নাভিশ্বাস পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, পথচারীরা যেতে পারছে না, অফিস যাত্রীরা বাসায় ফিরতে পারছে না, বাসা থেকে হাসপাতালে যেতে পারছে না, হাসপাতাল থেকে কর্মস্থলে যেতে পারছে না। ঢাকা শহরটুক শুধু চিন্তা করলে তো চিন্তা করতে হবে উন্নয়নটা হচ্ছে কোথায়। কিন্তু প্রশাসনিকভাবে ঢাকা শহর তো সরকারের নিয়ন্ত্রণে আছে, মিছিল করতে দিচ্ছেন না, মিটিং করতে দিচ্ছে না, মামলার পর মামলা, পর্যদত্ত অবস্থা, মাঠে নামতে দেন না, রাস্তায় নামতে দেন না, বাড়িতে বাড়িতে পুলিশ হামলা, তল্লাশি, আর কাটপেস্ট আসামি, একবারে কাটপেস্ট। 100টা মামলা দেখবেন সেম সিরিয়ালও চেঞ্জ হয় না, নামও চেঞ্জ হয় না, পদপদবিও চেঞ্জ হয় না, কাটপেস্ট করে আসামির 100টা মামলা যদি এফআইআর করেন সব কাটপেস্ট আর কাটপেস্ট। আগে কাটপেস্ট উকিলরা করতো, মহরিলরা করতো, এখন দেখা যাচ্ছে পুলিশরাও করতেছে। কম্পিউটারের কাটপেস্ট দেখে দেখে মামলা বাংলাদেশ ডিজিটাল হচ্ছে না। এখন ডিজিটাল কোথায় হয়েছে? ডিজিটাল টাকা চুরিতে হয়েছে। পরিবর্তন কোথায় হয়েছে? যুবলীগ ছাত্রলীগের স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, বাড়িঘরের পরিবর্তন হয়েছে, ভোগ বিলাসের পরিবর্তন হয়েছে, তাদের মালয়েশিয়ায় সেকেন্ড হোম করতেছে, তারা দেখা যাচ্ছে টাকা জমা দিচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংকে, দেশের টাকা 72,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এগুলোর তো উন্নয়ন হয়েছে। উন্নয়নটা আর কোথায় হয়েছে ভাই? আমি পাপিয়াপা বলি, লন্ডন আর মালয়েশিয়ার কথা না বলি, এর পথপ্রদর্শক অন্য জায়গায়, ওই পথপ্রদর্শক অন্য জায়গায়, আমরা এই জায়গায় আর না যাই। লন্ডন মালয়েশিয়ার পথপ্রদর্শক কিন্তু অন্য জায়গায়, আমরা এই কথাটাতে আর না যাই। বিষয়টা হচ্ছে আপনি বিদ্যুৎ নিয়ে কথা বললেন। দেখেন, বিদ্যুৎ সেক্টর এমন একটি জায়গা যেখানে সরকার চাইলেই রাতারাতি এটার কোনো পরিবর্তন ঘটবে না। আপনি সরকার যতই চান, এটা রাতারাতি কোনো পরিবর্তন ঘটে না। এটার জন্য যেমন একদিকে পয়সার প্রয়োজন, আরেকদিকে এটার জন্য সময় প্রয়োজন। আপনারা যেখানে বিদ্যুতের মেগাওয়াট রেখে গিয়েছিলেন, সেখান থেকে আজকে বিদ্যুৎ কোথায় গিয়েছে এটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আমরা কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাদেরকে এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করতে দিতে হবে। যেরকম রামপালে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার কথা, সেটিকে নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে। যদিও রামপালে যেখানে আপনার বিদ্যুৎ কেন্দ্রটি করার কথা, সেখান থেকে কিন্তু সুন্দরবন অনেক দূরে, প্রায় 65, আমার বাড়ি ওই এলাকায়, যে কারণে আমি আপনাকে বলতে পারছি অলমোস্ট 65 কিলোমিটার্স সেখান থেকে দূরে। সেই জিনিসগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। অনেক রকমের মিথ্যাচারিতা হয়েছে এখানে। আমি এখনো হচ্ছে। আমি স্বীকার করছি যে এই বিদ্যুৎ আপনার কি বলে যে থাকে না, এটা আমি অস্বীকার করছি না। হ্যাঁ, বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা রয়েছে, বাট আপনারা যেখান থেকে রেখে গেছেন সেখান থেকে বিদ্যুৎ এখন আমি বলবো যে অ্যাটলিস্ট 70% এখন বেটার টাইমসে রয়েছে। আসেন আপনি পানির কথা নিয়ে, আজকে পানির জলাবদ্ধতা নিয়ে কিন্তু আমাদের মেয়র মহোদয়রা কোনো আশাবাদী কথাবার্তা কিন্তু বলে না। আপনি যেরকম বললেন যে আনিসুল হক বা সাইদ খোকনের মতো ইয়াং, এনার্জেটিক, স্মার্ট মেয়র, অফকোর্স উই আর ভেরি গুড, উই আর লাকি পারসন দ্যাট উই গট এ মেয়র লাইক স্মার্ট, এনার্জেটিক, মানে ইয়াং মেয়র। অ্যাটলিস্ট 15% তো দিয়ে আসতে হয় না? হ্যাঁ, তো সুতরাং এই জায়গাটা আমরা কথা বিতর্ক না বাড়াই।
এই জলাবদ্ধতাটা আমাদের অনেক দিনকার সমস্যা। এই সমস্যাটা নিরসনে, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনারা তো 10 বছর ক্ষমতায় আছেন, আপনারা এতদিন ধরে এটাকে করেন নাই কেন? হ্যাঁ, এটিকে নিয়ে অনেক ভোগান্তি রয়েছে। এটিকে আমার মনে হয় সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে এবারে যেই বৃষ্টিটি হলো, এই বৃষ্টিটি আমাদেরকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে জলাবদ্ধতাটা কতটুকু। এটি আমার কাছে মনে হয় মেয়রদের এবং সরকারের কানে পানি গিয়েছে, তারা এটির ব্যাপারে সচেষ্ট হবে। আর জ্যামের কথাটা আমি যদি বলি, আমরা তো তাও এই সরকারের আমলে তাও কয়েকটি ফ্লাইওভার হয়েছে। সেই ফ্লাইওভারটা আপনারা কি করেছিলেন ভুলে গেছেন? আপনাদের আমলে একটি ফ্লাইওভার তো দূরের কথা, একটি কালভার্ট পর্যন্ত হয় নাই। কালভার্টের নামে যেটি হয়েছে সেটি হচ্ছে যে পয়সা উত্তোলন করা হচ্ছে। এই যে বিদ্যুতের কথা বলছেন, আমরা তো বিদ্যুৎ তৈরি করেছে, আর আপনারা খাম্বা তৈরি করে গেছেন। অবশ্য খাম্বা তৈরি করে সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে, ওই খাম্বার উপর থেকে আমরা লাইন নিয়ে যেতে পারছি। আর জ্যাম সেটি তো আসলে এটি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার তো চেষ্টা করেছে, ফ্লাইওভার করেছে, ঢাকা শহরে বেশ কয়েকটি ফ্লাইওভার করেছে। আপনি দেখেন এই যে আরো কিছু এখনো নির্মাণাধীন রয়েছে। আমি আশা করব যে এই ফ্লাইওভারগুলো যদি করে থাকে বা আরো একটু যদি পরিকল্পিতভাবে এগুলাকে করা যায়, ভবিষ্যতে হয়তো বা ঢাকা শহর জ্যাম থেকে আমরা নিরসন করা যাবে। আরেকটি জিনিস, আমি যে জিনিসটা একদম স্পেসিফিক বলতে চাই, যে আজকে আপনারা সরকারের উন্নয়নকে যেভাবেই চোখে দেখেন না কেন, সরকার কিছু কিন্তু উন্নয়ন হয়েছে, যে উন্নয়নগুলো কিন্তু আপনাদের সময়, আপনারাও কিন্তু দুইবার সরকারের ক্ষমতায় ছিলেন, সেই সময় কিন্তু আপনারা এই উন্নয়নগুলো করেননি। যেরকম আজকে দেখেন মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, সেই জায়গাটা কিন্তু আপনারা অ্যাড্রেস করেন না কখনো। আজকে দেখেন জিডিপির কথা দেখেন, আপনি কনস্ট্যান্ট ধরে রেখেছে জিডিপি। তাহলে এই যে জিনিস, মানুষ নিম্ন মধ্যম আয়ের কত বলছিনা 6.5, এটা তো বিএনপির শেষ মুহূর্তে 6.5 রেখেছে। না, প্রবৃদ্ধি তো এখন 7-এর কাছাকাছি। না, লক্ষ্যমাত্রা 7 অর্জিত হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা তো কনস্ট্যান্ট ধরে রেখেছে, এখান থেকে তো কমা বাড়া হতে হয়নি। আপনাদের সময় মানে বাড়ে নাই তো 8 বছরে এত উন্নয়ন, এত প্রবৃদ্ধি, এত রেমিটেন্স, এত কিছু আসলে বাড়ছে না কেন প্রবৃদ্ধি? এখন সেই কথার উত্তর হয়তো ফাইন্যান্স মিনিস্টার ভালো দিতে পারবে আমার থেকে। না, এই কথার উত্তর আমি আপনাকে দিতে পারবো না, প্রবৃদ্ধি কেন বাড়ে নাই। আসলে বিষয়টা হচ্ছে অনেক জিনিস আছে, যে জিনিসগুলো হয়তো বা আমি আপনাকে এই লাইভ শোতে দিতে পারবো না। আমি ওই যে বললাম, একটি সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকারের সুশাসন থাকে, সেই সরকারের কিন্তু দুর্নীতিও থাকে। আমি বলবো না যে আওয়ামী লীগের সব লোক একেবারে দুর্নীতি মুক্ত লোক, ধোয়া তুলসী পাতা, এই কথা আমি বলবো না। আওয়ামী লীগের মধ্যেও দুর্নীতি রয়েছে, আপনাদের মধ্যে যেরকম দুর্নীতি রয়েছে আওয়ামী লীগের মধ্যে দুর্নীতি রয়েছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। সিরাজদৌলার পতন কিন্তু এমনি হয় নাই। সিরাজদৌলার পতন হতে গেলে কিন্তু তার দলীয় লোকজনকেই, কিন্তু তার নিজস্ব লোকজনের মাধ্যমেই কিন্তু সিরাজদৌলার পতন হয়েছে। তো সেরকম লোকজন হয়তো আপনার দলেও রয়েছে, এই বর্তমান দলেও কিন্তু রয়েছে। তাহলে সুতরাং পতন ঘটানোর জন্য কিন্তু এরকম 2-1টি লোকই যথেষ্ট। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে একদম স্পেসিফিক কথা, আওয়ামী লীগের যে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে, আপনারা সেই দৃশ্যমান উন্নয়নগুলো দেখাতে পারেন। এবং আমি জাস্ট জানিয়ে রাখছি যে এরপর আমি আর আপনার কাছে আসতে পারবো না, সো এই দফায় আপনাকে শেষ করতে হবে। আচ্ছা, আমরা দৃশ্যমান প্রচুর উন্নয়ন করেছি, কিন্তু আমরা এরকম ডিজিটাল কায়দায় উন্নয়ন না করে প্রচারটা করিনি। উন্নয়ন করেছি, প্রচার করিনি। প্রচার বিমুখ আমরা। আপনি সেতুর কথা বললেন, যমুনা সেতু, লালন সেতু, মহানন্দা সেতু, চট্টগ্রামের কর্ণফুলীর ওখানে একটা সেতু, বরিশালের আর একটা সেতু, সব কিন্তু বিএনপিরা। না, আপনি বললেন যে কালভার্ট পর্যন্ত তৈরি করিনি। আমি যদি সেতুর কথা বলে দিলাম, আমার কালভার্ট করেনি বলছেন, আমি সেতুর কথা বললাম। যমুনা সেতু বিএনপির সময় হয়েছে, লালন সেতু বিএনপির সময় হয়েছে। যমুনা সেতু যখন আমরা ভিত্তিপ্রস্তর দিচ্ছি তখন আপনারা হরতাল ডাকছেন, এটা আপনাদের মনে আছে। মহানন্দা সেতু বিএনপির আমলে হয়েছে। চট্টগ্রাম সেতু, চট্টগ্রামে যে কর্ণফুলীর সেতু বিএনপির, বরিশালের সেতু সেটা হয়েছে। এবং সারা বাংলাদেশে মেইন আপনার বাগেরহাট থেকে, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে যে রাস্তাঘাটগুলা, সেই রাস্তাঘাটগুলাই কিন্তু বিএনপির আমলে সবচেয়ে বেশি ডেভেলপ ছিল। এবং বাই রোডে গেলে মনে হতো যে মালয়েশিয়া সিঙ্গাপুরের রাস্তাতেই হয়তো গাড়ি চালাচ্ছি। কারণ আমি অধিকাংশ সময় বাই রোডে, আমার ফুপুর বাড়ি খুলনা, আমি সাতক্ষীরা, বাগেরহাট এদিকে বহুবার গেছি রাজনৈতিক কারণে। তো এই রাস্তাগুলো সমস্ত কিছু, কিন্তু আমরা ওরকম আপনাদেরকে ঘরে বসে ফিতা কাটা, সুতা কাটা, এই কাটা, সেই কাটা, সারাদিন শুধু বিরোধী দলকে মারো ধরো আর উন্নয়ন বলে প্রচার, এটা আমরা চালাইনি ভাই। চরম ব্যর্থতা আমাদের। বিএনপি প্রচারে এত নিম্ন জায়গায় আছে, মানে মাত্রার এত তলানিতে আমরা আছি, এটা আপনাদের কাছ থেকে আমাদের শিখার ব্যাপার। এবং কোনোদিন জনগণ যদি আমাদেরকে ভোটে বসায়, ভোট দিয়ে যথাযথ প্রয়োগ করবেন, তখন আমরা
এই আপনাদের এই থিওরিগুলো কাজ করে অবশ্য প্রচার করব, কাজ না করে বুলিতে প্রচার করব না। এখন যেটা হচ্ছে শুধু বুলি 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 বুলি, এই বুলি দিয়ে আর চলবে না। এখন মানুষ হচ্ছে দৃষ্টি, এই যে মানুষ বলছে এত নাকি কাজ হয়েছে, তো গ্রামে বিদ্যুৎ নাই, আসতেছে কোথায়? মাঝে মধ্যে আসছে, অধিকাংশ টাইম থাকছে না। তাহলে এইটার উত্তর আপনি কি দিবেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে 15% এই যে উল্লেখ করে দিলেন, 15% আনিসুল হক কিনা, সাইদ খোকন কিনা, যেমন আপনি সাদেক হোসেন খোকা না থাকাতে 15% বললেন। এখন এরা যেদিন ক্ষমতাচ্যুত হবে সেদিন 20% না 30% না 50%, সেটা তখন মানুষ তখন প্রত্যক্ষভাবে সেটা বলবে। আর সাদেক হোসেন খোকা মেয়র দীর্ঘদিন ছিলেন, বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধা দলমত নির্বিশেষে প্রত্যেকের নামে উনি স্মারক করেছেন, এবং দলমত নির্বিশেষে যে কোনো ব্যক্তি তার কাছে কোনোদিন শরণাপন্ন হলে, পারিবারিক অসুস্থতা হোক, ছেলে মেয়ের বিয়ে শাদী হোক, চিকিৎসা হোক, উনি যতখানি পেরেছেন প্রত্যেকে কিন্তু সাহায্য করেছেন, আচার অনুষ্ঠান সমস্ত কিছু থেকে। এবং আমি মনে করি স্মরণকালের একটা উদার এবং বহুদলীয় গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন। আপনার কথাটার সাথে আমি একমত হতে পারলাম না, এই কারণে আমি আমার একটা ছোট্ট একটা ব্যক্তিগত আপনার সাথে একটুখানি আমি শেয়ার করি। আমার মা, তিনি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। উনি মারা যাবার পরে আমি নিজে জনাব সাদেক হোসেন খোকার কাছে গিয়েছিলাম কবরের একটি জায়গার জন্য, ঠিক আছে? উনি আমাকে এন্টারটেন করেননি, এবং উনি আমাকে তখন কিন্তু আমার সাথে চরম খারাপ ব্যবহার করেছিলেন। সুতরাং এই জায়গাটাতে কিন্তু আমি আপনার সাথে এই জায়গায় আমি আপনার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম। বেগম খালেদার যে ইমিডিয়েট যে বড় বোন, তার ছেলের বউ, তুহিনের বউ যখন মারা গেল, তুহিনের বউ মারা গেল, বউ তো না শ্বশুর মারা গেল, আমি নিজেও গেছিলাম কবরের জন্য, ওখানে ইয়ে করছিল। কিন্তু এইখানে কবরের যে সিস্টেম, এইখানে আসলে স্থায়ীভাবে দেয়া খুবই দুষ্কর, ওই ভেঙে চুরি করতে হচ্ছে, কারণ ঢাকা শহরে জায়গা পাচ্ছে না। ওই বনানী গোরস্থান, ওই বুদ্ধিজীবী গোরস্থান, আমার মায়ের পাশে যে কবরটি, সেই কবরটি একজন বিএনপি করার একজন নেত্রীর মা, নেতা বা নেত্রী। এই জন্য আমি বলছি যে সব কথা শেষ কথা হচ্ছে, দেশকে সুশাসন আনতে গেলে গণতন্ত্র সুবাতাস প্রবাহিত করতে হবে। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন, নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে নিরপেক্ষতা, নিরপেক্ষতার পূর্ব শর্ত হচ্ছে জনগণের সম্পৃক্তকরণ, জনগণের সম্পৃক্তকরণের একমাত্র শর্ত হচ্ছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বন্দোবস্ত ক্ষমতাসীন দলকে করার একটা ব্যাপক প্রক্রিয়া করতে হবে, যেই প্রক্রিয়া সকলেই সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হয়ে একটা অর্থবহ নির্বাচন হবে। সেই নির্বাচনের ভিত্তিতে আমাদের স্থায়ীভাবে একটা নির্বাচন কমিশন হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আমি থাকি না থাকি, কে ক্ষমতায় আছে দেখার বিষয় নাই, প্রতিষ্ঠান বছরের পর বছর, যুগের পর যুগ থাকবে, মানুষকে সেবা দিবে, মানুষ লাভবান হবে, এবং বিশ্বের উন্নত মানসম্পন্ন একটা বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকবে, বাস্তবায়ন হবে। এই প্রত্যাশাটাই আমি ব্যক্ত করছি। প্রত্যাশা অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু প্রাপ্তিটা কতটুকু, এটা আমাদেরকে দেখতে হবে। দেখেন, আমি আওয়ামী লীগ সম্পর্কে সাফাই গাচ্ছি না, বা আওয়ামী লীগ সম্পর্কে সাফাই গাওয়ারও কিছু নেই। বর্তমান প্রধানমন্ত্রী যে নিরলস পরিশ্রম করে আজকে বাংলাদেশকে যেখানে ছিল সেখান থেকে যেই জায়গায় নিয়ে এসছে, আপনি এখানে অনেক ধরনের উদাহরণ দিতে পারেন। এই সরকারের সময় হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, এই সরকারের সময় ডেস্টিনি হয়েছে, এই সরকারের শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে, ব্যাংক লুটপাট হয়েছে। আপনি এই ধরনের অনেক এক্সাম্পল আপনি দিতে পারেন। আমিও কিন্তু আপনাদের সরকারের সময় অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, কিন্তু সেই সব এক্সাম্পল দিয়ে কোনো কাজ হবে না। কারণ একটা সরকার চলতে গেলে, আমি কিন্তু প্রথমেই বলেছি, যেরকম সুশাসন রয়েছে সেরকম দুর্নীতিও রয়েছে। আমরা ধরে নিলাম এটি একটি দুর্নীতির অংশ, কিন্তু সুশাসন যেগুলো রয়েছে, যেগুলো সুশাসন করেছে, সেগুলো কিন্তু আপনি অস্বীকার করতে পারেন। এই সরকারের আমলে অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়ে আছে, অনেক ভালো ভালো আইন তৈরি করা হয়েছে, অনেক ভালো ভালো নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হচ্ছে। আজকে দেখেন, আইটি সেক্টর একটি বাংলাদেশে, এটি কখনো মানুষ ভাবেনি যে এটি একটি শিল্প হতে পারে। আজকে কিন্তু আইটি সেক্টরে মানুষ একটি শিল্প তৈরি করেছে। দেখেন, একসময় জুট একসময় ইট ওয়াজ এ গোল্ডেন ডে, সোনালী আঁশ। সেই জুট কিন্তু আপনারা একদম 12টা বাজায় দিচ্ছেন। সেই জুট ফ্যাক্টরি আপনারা প্রাইভেটাইজেশন কমিশনের মাধ্যমে বেসরকারিভাবে দিয়ে সেগুলো এখন আর নাই। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, that garments industry maybe you people has built this, but এটি একসময় বাংলাদেশে প্রচুর পরিমাণ গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর মানুষ নির্ভরশীল ছিল। কেন নির্ভরশীল ছিল? কারণ এখানে লো কস্ট। that has gone, সেটি এখন চলে গিয়েছে, কারণ এখন ভিয়েতনাম, পাকিস্তান, অন্যান্য জায়গায় এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো ডেভেলপ করতেছে। সুতরাং এখানে এইসব জায়গায়, শ্রীলঙ্কায় এইসব জায়গায় এখন আর আপনি এই বুলি দিয়ে আপনি এখন আর পার পেতে পারবেন না। হ্যাঁ, এখন যেটি হয়েছে, বাংলাদেশ
আইটি সেক্টরটাকে একটি শিল্প তৈরি করেছে, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় তার সুযোগ্য নেতৃত্বে আজকে কিন্তু এই আইটি সেক্টরটাকে ডেভেলপ করেছে, এবং এটি একটি শিল্পে কিন্তু মানে আপনার রূপান্তরিত হয়েছে। আপনি আমি এখন এইখানে বসে কিন্তু আমরা ফেসবুকে সারা বিশ্ব আমাদের মুঠোর মধ্যে। হ্যাঁ, ওটা বলতে পারেন যে আমরা ক্ষমতায় থাকলেও হয়তো এই জিনিসটা করতে পারবো, সেই জিনিসটা কিন্তু আজকে এসেছে। আজকে কিন্তু আপনারা আমার একটা খবর নিতে গেলে কিন্তু একটা সময় কিন্তু দেখতেন যে টেলিফোন করতে গেলে আমাদেরকে ট্রাঙ্কল বুকিং করতে হতো, সেটি এখন নাই, সেই জিনিস নাই। আজকে ভাইবার, স্কাইপ, অনেক কিছু আজকে নতুন নতুন প্রযুক্তি চলে এসেছে, প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়। এইগুলো আওয়ামী লীগ করছে, আমি সেই কথাই বলছি। এখন বিশ্বের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, আমাদের যে জায়গায় অবশ্যই করতে হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো নগরী অবশ্যই তৈরি করতে হবে। সেই জিনিসের জন্য আমার কাছে মনে হয় জনগণের আওয়ামী লীগের প্রতি আস্থা রয়েছে, এবং আওয়ামী লীগ আবার সুযোগ পেলে সেই জিনিসগুলোকে অবশ্যই পূরণ করতে হবে। আরেকটি জিনিস, যে জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজন, আমাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে আস্থা অনাস্থার জায়গাটা আমাদের ভেঙে আস্থার প্রয়োজন, যে জিনিসটা আমাদের মধ্যে নাই। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন মনমোহন সিং বলি আপনার এই যে নরেন্দ্র মোদী সাহেব যখন ন্যাশনাল ডেতে যখন ভাষণ দেন, আমরা সামনের চেয়ারে কিন্তু মনমোহন সিংকে দেখি, আমরা সামনের চেয়ারে কিন্তু সোনিয়া গান্ধীকে দেখি। আমাদের কিন্তু এইখানে কিন্তু এই কালচারটা আমরা ডেভেলপ করি নাই, যার ফলে কিন্তু আজকে এই সহায়ক সরকার, আজকে এই সরকার, এইগুলো কথা উঠে আসছে। এই আস্থা অনাস্থার জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারতাম, আমাদের যদি আস্থার জায়গা আসে, কোথায় আছে? আমরা স্টুডিওতে বাইরে গেলে আমাদের আস্থার জায়গা আছে, কিন্তু রাজনীতির মধ্যে আমাদের আস্থার জায়গা নেই। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হচ্ছে, এই আস্থার জায়গাটুকু আমাদের মধ্যে আছে, যাতে কোনো সরকার বদল হয় আমাদের যেন কোনো সমস্যা না হয়, এই জায়গাটা ঠিক আছে। কিন্তু আমরা রাজনীতিতে কেউ কাউকে ছাড় দিতেছি না, এই জায়গাটা আমার মনে হয় আমাদের পরিবর্তন করা উচিত। আর যে জিনিসটি আমাদের করা উচিত, আগামী ইলেকশনের জন্য আমাদের সবাইকে সাংগঠনিকভাবে তৈরি হওয়া উচিত। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই টেলিভিশনের ক্যামেরার মধ্যে না থেকে সাংগঠনিকভাবে আমাদের তৈরি হওয়া উচিত। কিছু বলবেন? হ্যাঁ, একটু বলতে চাচ্ছি যে উনি উন্নয়ন ব্যাপক করেছেন, ডিজিটালাইজড করেছেন, সবকিছু করেছেন। সারা বিশ্ব ক্রমবর্ধমান এগিয়ে চলেছে সভ্যতার দিকে, প্রযুক্তির যুগে, বিবর্তনের ধারা, সমস্ত কিছু। সারা পৃথিবী যখন এগিয়ে চলেছে, বাংলাদেশ তো পিছিয়ে থাকবে না। আর এই ডিজিটালাইজড করেছেন জন্য তো আপনারা কাজ না করে প্রচার চালাতে পারছেন, একটা কথা ওইভাবে করে ধারণ করে সব জায়গায় চালাতে পারছেন। তো যাই হোক, সব কথার বড় কথা, নির্বাচনের যখন লাগবে, সেই নির্বাচনের পরিবেশটা তৈরি করার দায়িত্ব একমাত্র সরকারের। আমি মনে করি না, আমার কথাটা শেষ করতে দেন, লেট মি ফিনিশ। সরকারকে উদার দৃষ্টিভঙ্গিতে এগিয়ে আসতে হবে, সরকারকে বিরোধী দলের আস্থায় আনতে হবে, এবং বিরোধী দল সরকারের প্রতি আস্থা যাতে অর্জন করে, বিশ্বাসটা যাতে স্থাপন করতে পারে, সেই প্রকার পদক্ষেপগুলো নিতে হবে, কর্মসূচিগুলো নিতে হবে। নিয়েই কিন্তু এই কর্দমাক্ত গণতন্ত্র আইসিইউতে আছে, পিচ্ছিল রাস্তা দিয়ে হাঁটছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, মুখ থুবড়ে পড়েছে, মৃত্যুর পথযাত্রী হয়ে আছে, এই গণতন্ত্র ফেরত আনতেই হবে, এর কোনো বিকল্প আর কোনো বিশেষণ আছে? আমি এক কথাই বলতে চাই যে একেবারেই সবকিছু আওয়ামী লীগ সরকারের দায়িত্ব, তাও না। আপনারাও একটি রাজনৈতিক দল, আমি একটু বলি, আমি বর্তমান সরকারের দায়িত্ব, তাও না। আপনারাও একটি রাজনৈতিক দল, আপনাদেরকে হ্যান্ডফোর আগিয়ে আসতে হবে, তাছাড়া আসলে কখনো কোনো কিছু হবে না। ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ। দর্শক, আমরা আপনাদের সুন্দর সুন্দর ভাষায় শেষ করতে চাই, খারাপ ভাষা স্মরণ না করি আজকে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS উচিত দিয়ে তো যদি চলতেন আপনারা দুটো দল, তাহলে প্রধান বিচারপতিকে 799 পৃষ্ঠায় তো এত কথা বলতে হতো না। আমরা 2008 সালে জানতাম যে আমরা হচ্ছে 30-35টা সিট পাবো, তারপর তো আমরা নির্বাচনে গেছি। কেন গেছি? মঈনুদ্দিন ফখরুদ্দিনের জগদ্দল পাথর, এই যে বিরাজনীতিকরণের একটা পরিবেশ তৈরি করার যে পায়তারা ষড়যন্ত্র, শুধু রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের উপরে যে নিষ্পেষণ নির্যাতনটা চালাচ্ছিল, তার হাত থেকে মুক্তির জন্য আমরা জানি যে সিটিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তথাপিও 20টা সিট পায়, 30টা সিট পাই, এই মঈনু ফখরুদ্দিনের জগদ্দল পাথরটা আগে জাতি মুক্ত করার জন্যই নির্বাচনে আমরা গেছিলাম। তো এইখানে ক্ষমতা আমাদের বড় কথা না, আমরা সোজা বুঝি 30টা সিট পেলে পাবো। নিরপেক্ষ নির্বাচন হতে হবে, জনগণকে ভোট দেওয়ার ক্ষমতা থাকতে হবে, সকল রাজনৈতিক সংগঠনকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। মোহাম্মদ শাহেদ, আপনি বলবেন। এবং এই যে বিরাজনীতিকরণের কথা উনি 2007-08 কথা বলেন, এবং বিরাজনীতিকরণ নিয়ে আমরাও বহুবার এই অনুষ্ঠানে বহু বছর ধরে কথা বলছি, কিন্তু প্রধান বিচারপতির রায়ে আরেকটি দুটো শব্দ মালা উনি ব্যবহার করেছেন, যে অদূরদর্শী রাজনীতিকরণ। এটিও বাংলাদেশের একটি প্রধান সমস্যা।
আমার মনে হয় বিষয়টি অত্যন্ত পরিষ্কার। আপনি কিভাবে 2000 মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের রাজনীতি মানে আমল কথা উনি বললেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আসলে আওয়ামী লীগের তৈরি সৃষ্টি জিনিস না, এটি একেবারেই বিএনপির তৈরি সৃষ্টি জিনিস। এটি ফখরুদ্দিন সাহেব কিভাবে উত্থান হয়েছেন আর জেনারেল মইনুল আহমেদ কিভাবে উত্থান হয়েছে, এটা আমার মনে হয় উনি আমার থেকে আরো ভালো জানবেন। একজনকে একেবারেই লাস্ট ম্যানকে ফার্স্ট ম্যান কিভাবে করতে হয় সেটা আমরা জেনারেল মইনের ক্ষেত্রে দেখেছি। আমরা সেটার খেসারত আপনারা দিয়েছেন, সেটার খেসারত আপনারা কেন সব রাজনৈতিক দলই দিয়েছে। বিষয়টা হচ্ছে কোর্ট নিয়ে উনি অনেক কথা বলেছেন, আমি কোর্ট নিয়ে এত কথা বলবো না, কারণ উনি আইনজীবী মানুষ, আমি আইনজীবী না। কোর্ট নিয়ে কথা বলতে গেলে পেঁচায় গেলে আমি বেরোতে পারবো না, উনি বেরোতে পারবেন, উনি বের করে নিয়ে আসবেন। উনি বের করে নিয়ে আসবেন। আমি একটি জিনিস খুব সোজা বাংলা একটা কথা বুঝি, প্রত্যেকটি রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এবং যারা রাজনীতি করে তারা প্রত্যেকে রাজনীতি করে হচ্ছে জনগণের জন্য। আর এই জনগণের চাহিদাটা কি তাদেরকে আগে বুঝতে হবে। জনগণের চাহিদাটা যদি না বুঝে রাজনীতি করা হয় সেটাকে রাজনীতি ধরা যাবে না, সেটা রাজনীতি কোনো দূরদর্শিতা হবেও না। আমি একটা জিনিস বুঝি, দেখেন এই যে এই কয়েকদিনে আমরা বাংলাদেশে বেশ কয়েকটা ডিজাস্টার দেখলাম, অনেক বড় ধরনের ডিজাস্টার দেখলাম আমরা। এই ডিজাস্টারে কিন্তু আমরা বিএনপিকে, আপনি যেভাবে বলেন না কেন, স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে কিন্তু আমরা অংশগ্রহণ করতে দেখি নাই। এমনকি আওয়ামী লীগ নেত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী তিনি কয়েকটি ডিজাস্টার প্লেসে গিয়েছেন, বিএনপি নেত্রী কিন্তু সেখানে যান নাই। আপনি বলতে পারেন যে আমাদের মহাসচিব গিয়েছিল, তারপরে হামলা করা হয়েছে। সেই হামলা প্রকৃত বিচার করার দায়িত্বও কিন্তু বর্তমান সরকারের, সেটিও কিন্তু আমরা দেখি না, আমি এটিকে অস্বীকার করছি না। কিন্তু তারপরেও আমার মনে হয় সে তাদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত ছিল। অন্ততপক্ষে একজন রাজপথের বিরোধী দলের নেত্রী বলেন আর একজন বিরোধী দলের নেত্রী বলেন, যেভাবেই আমি ব্যাখ্যা করি না কেন, তিনি যদি জনগণের পাশে গিয়ে দাঁড়াতেন মানুষ কিন্তু একটু আশ্বস্ত হতো, তিনি কিন্তু যাননি। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু মানুষকে ভাবিয়ে তোলে। আপনারা বলেন যে আপনাদেরকে সংগঠন গুছাতে দেওয়া হয় না, কেন গুছাতে দেওয়া হয় না? আপনাদেরকে ধরপাকড় করা হয়, বিএনপি নেতাদেরকে ধরপাকড়, অথচ আপনারা কিন্তু মিডিয়ায় কথা বলে যাচ্ছেন। তাহলে এইখানে আপনি যে কথাটি বললেন যে আওয়ামী লীগের মধ্যে দেখছেন না যে রাজনীতি, তারা নির্বাচন সামনের দিকে নিয়ে আসতে, আওয়ামী লীগ তো চাচ্ছে একটি নির্বাচন করতে। আপনারা আসেন আওয়ামী লীগের সাথে, লেট আস টক টু দি ডায়ালগ, ডায়ালগে বসতে হবে। সেই ডায়ালগের হয়তো বা কিছু শর্ত আওয়ামী লীগ দিতে পারে, তার প্রধান শর্ত জায়গায় হার জিত তো থাকবে, হেরে গেলে আমি সেটাকে ইলেকশনকে প্রহসন বললাম, সেই জিনিসটা থাকবে না। কারণ দেখেন আমাদের দেশে একটা জিনিস হচ্ছে যে আমরা নির্বাচন কমিশনকে নিয়ে অনেক কথা বলি, নির্বাচন কমিশন নিয়ে অনেক কথা বলি, এই তিনটা জিনিসের যদি কম্বিনেশন না ঘটে নির্বাচন কমিশনের এখানে কিছু করার নেই। কারণ নির্বাচন কমিশনের যে জনবল রয়েছে সেটা এখনো পর্যন্ত এরকম ভাবে ওয়াইড আকার, এখনো পর্যন্ত আপনাকে ডিসির প্রতি নির্ভরশীল হতে হবে, লোকাল থানার অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আপনাকে নির্ভর করতে হবে, এদেরকে নিয়েই কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে বেগম জিয়া উনি ইয়েতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, লন্ডন থেকে ফিরে এসে তিনি রোড ম্যাপ ঘোষণা করবেন। যদিও তিনি বলছেন যে তিনি পারিবারিক কাজে বা তিনি ট্রিটমেন্ট করতে তিনি লন্ডনে গিয়েছেন, সেটি মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি লন্ডনে থাকেন, তার পুত্র সম্ভবত তার সাথে একটা বোঝাপড়া করে এসে তিনি হয়তো বা ইলেকশন রোড ম্যাপ তিনি ঘোষণা করবেন। কারণ বিএনপি তো প্রথমে ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সেখান থেকে সরে তারা একটি সহায়ক সরকারে এসছে। আসলে এই সবকিছু জিনিসই কিন্তু একটা আলাপ আলোচনার মাধ্যমে হতে হবে, এবং এটিও তারা বলেছেন বিএনপি চেয়ারপারসন যে নামটা কোনো বিষয় না, আলাপ আলোচনা করতে হবে। তা আমার কাছে মনে হয় যে বিএনপি আগামীতে যদি তারা ইলেকশনে আসে, ইলেকশনে তারা আসবে বলে আমরা আশা করি, ইলেকশনে আসলে আমার কাছে মনে হয় একটা ফ্রুটফুল ইলেকশন আগামীতে আমরা দেখতে পারবো। উনি যে কথাগুলি বলেছেন এটা বাস্তবতাকে সমর্থন করে উনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হতে গেলে জনগণের সম্পৃক্ত লাগবে, অংশগ্রহণ লাগবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে, তারপর প্রার্থী যাচাই বাছাইয়ের যে ব্যাপার, তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটা। এবং বর্তমানে ষোড়শ সংশোধনী বাতিলের যে রায়টাও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দিয়েছে, সেখানেও কিন্তু এই তিনটা জিনিসকেই গুরুত্ব আরোপ করা হয়েছে যে একটা বিচারপতিকে অভিশংসনের মাধ্যমে সংসদের হাতে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে যে তাকে রাখা কি না রাখার ব্যাপারটা, তো একটা এমন একজন ব্যক্তি 3 পাস 4 পাস বকলম ককলম, কোনো জ্ঞান গরিমা নাই, অর্থের বিনিময়ে টাকা অনেক আছে, নমিনেশন নিয়ে নিচ্ছে। এখন সেই বকলম একটা সংসদ সদস্যের উপরে কিভাবে একটা সুপ্রিম কোর্ট কি অ্যাপিলেট কোর্টের জজ সাহেবের চাকরির থাকা না থাকাটা নির্ভর করছে। তারপর নির্বাচনের স্বচ্ছতা, সুস্থতা। আরেকটি প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে বলেছেন যে 70 অনুচ্ছেদ
যেখানে সংসদ সদস্য নিজেরাই একজন ব্যক্তির উপরে নির্ভরশীল। সেটা বলেছেন। তারপরে 116কে নিয়ে উনি বলেছেন। তারপরে সবচেয়ে এই তিনটা জিনিসই আছে যে একটা সুস্থ নির্বাচন হতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে। একনায়কতন্ত্র যাতে না আসে, একনায়কতন্ত্রকে মোকাবেলা করার জন্য জবাবদিহির একটা জায়গা থাকতে হবে। এই যে চমৎকার যে কথাগুলো বিশেষ করে আজকের প্রথম আলোতে যে বলেছে যে আমরা একটা পঙ্গু সমাজে আছি যেখানে ভালো মানুষ হতে পারবো কিন্তু ভালো স্বপ্ন দেখতে পারবো না। তারপরে উনি দিচ্ছেন যে রাজনীতি এখন আর মুক্ত নয়, এটি একটি বাণিজ্যে পরিণত হয়েছে। ভাই যেটি বললেন যে নমিনেশনের ক্ষেত্রে যাচাই বাছাই, এখন পোস্ট নিচ্ছে পয়সা দিয়ে, নমিনেশন নিচ্ছে পয়সা দিয়ে, স্বাভাবিক কারণে পয়সা দিয়ে ভালো লোক আসছে না খারাপ লোক আসছে, দেশপ্রেম আছে কি নাই, জনগণের প্রতি কমিটমেন্ট থাকবে কিনা, এগুলো বিচার বিশ্লেষণ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কোনো বিষয়বস্তুই কিন্তু থাকছে না। অথচ তাদের হাতে বাংলাদেশের সার্বিক দায়িত্ব, বিচার বিভাগ থেকে শুরু করে মানুষের জীবন, জীবিকা, ভবিষ্যৎ, দেশের সমস্ত কিছু নির্ভর করছে। তো এখানে অবশ্যই প্রার্থী যাচাই বাছাই, উনি যেটা বলেছেন আজকের এটার ভিতরে কিন্তু সেটাই আছে। তারপরে উনি জনগণের সম্পৃক্ত যে কোনো নির্বাচন সুস্থ হতে হবে, সুস্থ সঠিক হতে হবে, রাজনৈতিক দলকে আসতে হবে, জনগণকে থাকতে হবে। জনগণ যেটাতে সম্পৃক্ত না এটা তো কোনো নির্বাচনই হতে পারে না। উনি যেমন আশাবাদী যে হচ্ছে সব দল আসুক, ইসি একটা নিরপেক্ষ নির্বাচন করুক, এটাতে আমরাও তো আশাবাদী, আমরাও তো চাচ্ছি যে এই নির্বাচন কমিশনারকে নিয়ে অনেক কথা আছে যে বিএনপি আওয়ামী লীগের ইস্তেহার কমিটির মিটিং বিভিন্ন জেলায় জেলায় যে উনি করেছেন, গঠনতন্ত্র সংশোধন থেকে শুরু করে বহুত রিপোর্ট তার এলাকা থেকে বাংলাদেশের পত্রপত্রিকা খুললেই পাওয়া যাবে। কিন্তু আমি মনে করি চেয়ার মেক্স এ ম্যান। আমি সমগ্র বাংলাদেশের 15 কোটি মানুষের প্রত্যাশিত নির্বাচন 15ই ফেব্রুয়ারি 5ই জানুয়ারি হয় নাই, 15 সালের 5ই জানুয়ারি হয় নাই, এটাকে হতে হবে। দেশে থেকে বিদেশে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, এই প্রশ্নবিদ্ধ দূর করতে হবে। তাহলে এই চেয়ারটাতে আমি ইস্তেহার কমিটির সমন্বয়কারী ছিলাম না প্রধান ছিলাম, আমার দলীয় চেতনা কি এটা দেখার বিষয় না। দলীয় চেতনা আজকে ওনাকে মহিমান্বিত করতে পারবে না, কিন্তু একটা নিরপেক্ষ ভূমিকা মহিমান্বিত করতে পারবে যতদিন বাংলাদেশ পৃথিবীর বুকে থাকবে। এই জিনিসটা নির্বাচনের কর্মকর্তা যারা আছেন, কমিশনার যারা আছেন, তাদেরকে একটা ব্রত হিসেবে নিতে হবে, যেখানে দলের কমিটমেন্ট প্রদর্শনটা না, জনগণের প্রতি আমরা মানুষ হিসেবে কতটুকু কমিটেড। তারপরে নির্বাচন সচিবালয়, যেটা এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গ নিয়ে ষোড়শ সংশোধনী বাতিলের বিষয় নিয়ে যে রায় দেওয়া হয়েছে, সে রায় কিন্তু উল্লেখ আছে যে একটা নির্বাচন যদি তার স্বতন্ত্র সচিবালয় না থাকে তাহলে তার যে কাঠামোর কথা ভাই বলেছে, জনবলের কথা বলেছেন এবং নিরপেক্ষ পরিচালনার কথা বলেছেন, এগুলো একটা রাষ্ট্রের কিন্তু অপরিহার্য একটি অংশ। তারপর নিম্ন আদালতের বিচারকের চাকরির নিশ্চয়তা, প্রমোশন, সাসপেনশন সবই যদি রাষ্ট্রপতির হাতে থাকে তাহলে বেসিক্যালি তো সুপ্রিম কোর্ট হাইকোর্টের কোনো কাজ কিন্তু থাকছে না। কিন্তু সুপ্রিম কোর্টের বিচার বিভাগ স্বাধীন যখন হবে তখন আলাদা সচিবালয় থাকবে, তাদের চাকরির বিধিমালা থেকে, স্ট্যাক থেকে, প্রমোশন থেকে, ডিমোশন থেকে, এসিআর থেকে এভরিথিংস যখন ওই সচিবালয়ের থাকবে বিচার বিভাগীয়, সেখানে হবে কি আজকে আমি ক্ষমতায় আছি, আমি যদি বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন করে দিয়ে যেতে পারি, আমি কালকে যখন বিরোধী দল হব সেটার সুফল কিন্তু আমি ভোগ করবো সবার আগে। কিন্তু ক্ষমতায় থাকতে গেলে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আজকে ক্ষমতায় আছি, প্রভাব বিস্তার করলাম, ম্যাজিস্ট্রেটকে করলাম, এই করলাম, সেই করলাম, কাউকে জেলে ঢুকালাম, কাউকে বাইর করলাম, দলীয় ছেলেদেরকে মুক্ত করে দিলাম, এইটাই তো জীবনের সবকিছু না। আর রাজনীতি শেষ কথা বলে কিছু নাই। দেশ একটি স্থায়ী জিনিস, পৃথিবী যতদিন না ধ্বংস হবে একটা দেশ থাকবে, জনগণ বংশানুক্রমিকভাবে থাকবে, এমন কিছু প্রত্যয়, এমন কিছু প্রত্যাশা, এমন কিছু ভবিষ্যৎ পরিকল্পনা, দিক নির্দেশনা থাকতে হবে। এখানে তো আপনাদের দুজনেরই একটা শুভ আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আকাঙ্ক্ষা ওই যে ভালো স্বপ্ন আপনি প্রধান বিচারপতিকে উদ্ধৃত করলেন, ভালো মানুষ হয়তো হতে পারবেন, কারণ ভালো মানুষ বলি হয়তো আপনারা ভালো আকাঙ্ক্ষা করছেন, কিন্তু স্বপ্ন তো আসলে দেখা খুব মুশকিল। এখন যে কথা আমি শুরুতেই বলেছিলাম যে মানুষের মধ্যে নানা রকমের শঙ্কা আছে, এটি ভালো নির্বাচন হবে কিনা, অংশগ্রহণমূলক হবে কিনা। তবে নির্বাচনের বিষয় নিয়ে আমার যেটা অ্যানালাইসিস যে সরকারের কোনো প্রকার সদিচ্ছা নাই, স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনগণকে সম্পৃক্ত করে সমস্ত রাজনৈতিক সংগঠনকে অংশগ্রহণ করে নির্বাচনের কোনো সদিচ্ছা তার এ পর্যন্ত আমি লক্ষ্য করি। আপনি সরকারের সদিচ্ছা লক্ষ্য করছেন না? লক্ষ্য করছি। আর বিএনপি যেটা ব্যাপার, নিরপেক্ষ নির্বাচনে নিশ্চয়তা থাকতে হবে। নিরপেক্ষ নির্বাচন তো এটি আবার হয়তো সরকারি দল বলবে একটা আপেক্ষিক ব্যাপার, এবং অনেকে বলে থাকেন অভিযোগ যে বিএনপি আসলে যখন কনফার্ম হতে পারবে যে তারা ক্ষমতায় যাচ্ছে তখনই তারা নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ আর অন্য রাজনৈতিক সংগঠনই বলেন, এখানে ক্ষমতা অক্ষমতার প্রশ্ন থাকাটা উচিত নয়।
কারণ এইখানে সেটা তো উচিত অনুচিতের ব্যাপার, কিন্তু সব উচিত এক হইতে পারে যে জামাতকে বাদ দিয়ে ডায়ালগে আসবে, বা জামাত থাকলে আমরা ডায়ালগে। আওয়ামী লীগের সরকারকে ডায়ালগের আহ্বান জানিয়েছে, এখনো জানেনি, হয়তো বা ভবিষ্যতে যদি ওনারা সেরকম সদিচ্ছা পোষণ করেন। আপনি নিশ্চয়ই খেয়াল আছেন, নিকট অতীতে আমরা দেখেছি যে গতবার যখন ইলেকশন প্রক্রিয়া চলে তখন কিন্তু আওয়ামী লীগ নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিএনপি নেত্রীকে ফোন করেছিলেন, তৎকালীন বিরোধী দলের নেত্রী তাকে ফোন করেছিলেন, তিনি কিন্তু সেখানে আসেন। এটিকে নিয়ে আবার অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাব না। আমার কাছে একদম সুস্পষ্ট কথা, আমরা যদি জনগণের জন্য রাজনীতি করতে চাই, জনগণের জন্য রাজনীতি করতে গেলে ভোটাধিকারে আসতে হবে। ভোট কারা দিবে? জনগণ দিবে। আর যদি জনগণের জন্যই আমি যদি রাজনীতি করি, তাহলে আমাকে ইলেকশনে আসতে হবে। ইলেকশনে যদি আমি না আসি, তাহলে আমি বুঝবো আমি জনগণের রাজনীতি চাই না, আমি অন্য কোনো কিছুর বিনিময়ে রাজনীতি চাই। তো সুতরাং আমরা অন্য কোনো কিছুর বিনিময়ে রাজনীতি না চেয়ে আমরা জনগণের উপরে আমাদের ভরসা থাকা উচিত। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বারবার বলেন ইলেকশন ম্যানিপুলেশন। ঠিক আছে, আমি মেনে নিলাম ইলেকশন ম্যানিপুলেশন অতীত ইতিহাসে অনেকবার হয়েছে, সেটা বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, যতবার করেছে। একটি সরকার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেছে, তো আওয়ামী লীগ সরকারের দুর্নীতি রয়েছে, সুনীতি রয়েছে, সবকিছু রয়েছে। বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির সময় দুর্নীতি রয়েছে, সবকিছু রয়েছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি সরকার যখন একটি ইলেকশন করে, এতগুলা মিডিয়ার চোখ, আপনার আমার চোখ হয়তো বা 4টা চোখ থাকতে পারে, বা জিলুর ভাই সহ 6টা চোখ থাকতে পারে, কিন্তু এতগুলো মিডিয়ার চোখ আপনি কিভাবে আড়াবেন? সুতরাং এই কথাগুলো আমার কাছে মনে হয় প্রশ্নবিদ্ধ কথাবার্তা। আমার কাছে মনে হয় যে আপনারা যদি একটু সাহস করে ইলেকশনে আসেন, হ্যাঁ, আপনি যে কথাটি বললেন যে গতবার আপনারা জানেন যে আপনারা 30টা সিট পাবেন, তারপর আপনার ইলেকশন আসেন, এবারও যদি আপনারা সাহস করে আসেন, আমার মনে হয় বাংলাদেশ সামনের দিকে আগাবে। কিন্তু আপনারা যে রাজনীতি করছেন, বাংলাদেশকে পিছিয়ে ফেলে দিচ্ছেন। আপনার শেষ কথাটা দিয়ে আমি শুরু করছি যে আপনারা সাহস করে নির্বাচনে আসেন। সাহস না থাকলে দেশপ্রেমের গতি হব কেন? সাহস যদি না থাকে জনগণের ম্যান্ডেটের ভিখারি হব কেন? আর সাহস যদি না থাকে জনগণ ভোট দিয়ে বারবার ক্ষমতায় বসাচ্ছি বা কেন? তো সাহস তো অবশ্যই আছে, সাহসের কোনো বিন্দুমাত্র অভাব কি ঘাটতি কিন্তু নেই। বিষয়টা হচ্ছে সদিচ্ছা এবং পরিবেশ এবং বিরোধী দলের সাথে আচরণ। এখন ব্যাপার হচ্ছে কি, আমি পূর্বের কোনো আলোচনায় কাপ পিরিচ চুরি থেকে শুরু করে আমি ওই ককটেল ফুটানির কি আপনার পেট্রোল বোমা নিয়ে অনেক পক্ষ বিপক্ষ, তর্ক বিতর্ক অনেক কিছু আছে, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। অনেকদিন টকশোয় একটা ভালো মনের মানুষ পেলাম, এই সেন্সে যে অন্ততপক্ষে রাষ্ট্রের ভালো কিছুর জন্য এই টকশোয় আপনার সাথে আমি একমত হব এবং আপনি আমার সাথে একমত হবেন। আর বিরোধীর জায়গাটি সেটি থাকবে ওপেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এখন আপনার বক্তব্য যেটা বলতে চাচ্ছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে আমরা ওই ক্ষমতা দখল করে নাও এবং জগদ্দল পাথের মতো রাজনৈতিক বিকেন্দ্রীকরণ করে বসে যাও, এই ক্ষেত্রে আমরা সাহায্য করিনি। আমরা তাকে ডিঙিয়ে জেনারেল বানিয়েছি, সেটা ঠিক আছে, কারণ প্রত্যেকটা রাজনীতিতে একটা বলয় থাকে। যেমন আপনাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর একটা বলয়, ফার্স্ট ক্ষমতাধর, সেকেন্ড হচ্ছে রাষ্ট্রপতির যে বলয়টা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। আমাদের এখানে বলয় হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আমার বাড়ি শরীয়তপুর, আমি তো কোনো ক্ষমতার বলয়ের মধ্যে নেই। বলয় নেই সেটা ঠিক আছে। চট্টগ্রাম বিভাগের ভিতর করে খুলনা, নোয়াখালীটা আমাদের সবসময় একটা ইজমে স্ট্রং, এবং এরা রাষ্ট্রও চালাচ্ছে, আওয়ামী লীগও চালায়, বিএনপিও চালায়, যে যখন ক্ষমতা থাকে জাতীয় পার্টি চালায় নোয়াখালীর বলয়টা। তো বেগম খালেদা জিয়ার বাড়িও যেহেতু নোয়াখালী, দিনাজপুর, বগুড়া সব মিলায় মিশায় আমাদের নোয়াখালীর লোকেরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের পক্ষে সুপারিশ করেছেন, দিয়ে দিয়েছেন। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার স্টুডিওতে রয়েছেন আমার বায়াজিনী বর্ষা, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, পত্রিকা প্রকাশনার সঙ্গে যুক্ত, এবং সেই সঙ্গে তিনি বিভিন্ন টেলিভিশন শোতে কথা বলছেন এবং উপস্থাপনও করেন বিভিন্ন টক শো। মোহাম্মদ শাহেদ, আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা শাফি পাপিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং আওয়ামী লীগ তো ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় খানিকটা নেমেছে। আমরা যতদূর জানি যে নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবার কাজ চলছে। নির্বাচন কমিশন তার রোডম্যাপ ঘোষণা করেছে, সংলাপ শুরু করেছে, বিএনপি সহায়ক সরকারের দাবিতে আছে এবং বিএনপি চেয়ারপারসন লন্ডন থেকে ঘুরে আসবার পরে সেই সহায়ক সরকারের একটি রূপরেখা দেবার কথা। এবং নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে সুশীল সমাজের সঙ্গে যে সংলাপ হলো, সেখানে যারা গিয়েছিলেন অনেকে যাননি, অনেকে মনে করেছেন যে এই সংলাপ কোনো কার্যকর ফলাফল দিতে পারবে না, কিন্তু যারা গিয়েছিলেন তারা নানা রকমের দাবি বা প্রত্যাশার কথা জানিয়ে এসেছেন। পার্লামেন্ট ভেঙে দিতে হবে কেউ বলেছেন সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে, কেউ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলেছেন, কেউ নির্বাচনী প্রচারণায়
ধর্মের ব্যবহারকে নিষিদ্ধ করবার কথা বলেছেন, এরকম নানা রকমের, কেউ না ভোটের বিধান রাখবার কথা বলেছেন। কিন্তু এই সব আলোচনার মধ্যেও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে নির্বাচনটি ভালো নির্বাচন হবে কিনা, অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা, গ্রহণযোগ্যতা পাবে কিনা, এবং নির্বাচনোত্তর পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন মানুষের মধ্যে আছে, শঙ্কা আছে। সম্ভাবনা সেই অর্থে তেমন কিছু এখন পর্যন্ত আলোচনার মধ্যে নিয়ে আসবার সুযোগ নেই। মোহাম্মদ শাহেদ। ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে, দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে তারা তাদের নির্বাচন প্রচারণায় কিন্তু নেমে গিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের যে কাউন্সিলটি হলো, সেই কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় নেতা কর্মীদেরকে একেবারেই তিনি সুনির্দিষ্ট নির্দেশনা দিলেন যে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। এবং মাঠ পর্যায়ে কিন্তু দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। তিনি কিন্তু প্রতিটা বিভাগীয় সফর এবং এমনকি জেলাগুলোতেও তিনি সাংগঠনিক সফর করছেন, এবং সফর করে কিন্তু উনি আওয়ামী লীগের নির্বাচনকে নিয়ে কিন্তু উনি বেশ টেন্সড। এই কারণে বুঝলাম, কারণ তিনি সবসময় কিন্তু বিএনপি একটি রাজনৈতিক দল, তিনি কিন্তু বিএনপিকে কোথাও কিন্তু খাটো করে দেখছেন না। কিন্তু তিনি কিন্তু বারবারই নেতাকর্মীদেরকে বলছে যে বিএনপি বলেন বা রাজনৈতিক দল বলেন, এদেরকে খাটো করে দেখার কিছু নাই। তো তারা কিন্তু এই প্রচারণাটা কিন্তু করে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের আমরা পত্রপত্রিকায় দেখেছি বা ইয়েতে দেখেছি বেশ কিছু জায়গায় মানে আপনার কি বলে ক্যান্ডিডেট পরিবর্তন আমরা দেখেছি। আরেকটা জিনিস হচ্ছে, যে জিনিসটা আপনি বললেন যে ভালো নির্বাচন, আসলে ভালো নির্বাচন হতে গেলে কতগুলো জিনিসের প্রয়োজন আছে। সেই জিনিসগুলো কি কি? এক, আপনাকে নির্বাচনের একেবারেই শেষ পর্যন্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতে হবে। সেই অংশগ্রহণ যদি না থাকে তাহলে কিন্তু ভালো নির্বাচন কখনো প্রত্যাশা করা যাবে না। দুই, সরকারের সদিচ্ছা থাকতে হবে যে আমি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করব না, আমি একটি সুন্দর নির্বাচন করব। এবং তিন, আপনার সেটা হচ্ছে যে আপনাকে প্রার্থিতা বাছাই, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে যেন তেন প্রার্থী দিয়ে দিলাম আর সেই